আসসালামু আলাইকুম, সবাই কেমন আছো? তোমরা আমার কথা শুনতে পাও কি না? আজকে নগ্নবীজি কত নম্বর ছিল মুহিত? নগ্নবীজি 7। আর একটা ক্লাস হলে এই চ্যাপ্টারটা শেষ হয়ে যাবে। তো আজকের ক্লাস আর একটা ক্লাস, তাহলে আমরা দেখো অলমোস্ট অর্ধেক শেষ করে ফেলছি। ফার্স্ট ইয়ারের কোর্স শেষ। তো সামনে সাইকেল 3 লঞ্চ হবে, সাইকেল 3 থেকে আবার নতুন করে ক্লাস শুরু হবে। সো যত দ্রুত পারি আমি সাইকেলটা ওপেন করে দিব, উইথ আর্কাইভ আমি দেওয়ার ব্যবস্থা করছি। ওকে, সো সবার আগে আমরা দেখবো আজকে আমরা পড়বোটা কি। আজকে আমাদের পড়ার মতো কি বাকি আছে? আমরা এটা পড়ছি, এগুলো পড়ছি, এটা পড়ছি। আমি কি তোমাদের প্লাসেন্টেশন পড়িয়েছি কিনা বলো তো? প্লাসেন্টেশন পড়িয়েছি কিনা? অমরাবিন্যাস। আচ্ছা, অমরাবিন্যাস ডান। আচ্ছা, অমরাবিন্যাসের পরপরই আছে ফল। আজকে আমরা ফল পড়বো প্রথমেই। ফলে আমরা ট্রিক অনুযায়ী মনে রাখবো, কারণ এখান থেকে প্রচুর পরিমাণে এমসিকিউ আসে, বুঝছো? সো এগুলো আমাদের কি করতে হবে? মুখস্থ করতে হবে, বাট উইথ কনসেপ্ট, কনসেপ্ট সহ। তো আমরা চলে আসি, প্রথমে যে জিনিসটা বলবো সেটা হলো প্রকৃত ফল কি আর অপ্রকৃত ফল কি। ওকে, প্রকৃত ফল কি এবং অপ্রকৃত ফল কি। দেখো, গর্ভাশয় ফলে পরিণত হয়, তোমরা এটা জানো। আমি বলছিলাম না, গফ বা গার্লফ্রেন্ড এখান থেকেই ফল হয়। গর্ভাশয় ছাড়া, গর্ভাশয় ছাড়া অন্য অংশ থেকে যদি ফল আসে, তাহলে সেইটাকে আমরা বলবো অপ্রকৃত ফল। সো আমরা এখন কনসেপ্টটা দেখি। ফল, দেখো ইউজুয়ালি এটা কি বলতো, এটা হলো মাতৃ অক্ষ, তাই না? যার উপরে ফুলটা হবে, দিস ইজ মাতৃ অক্ষ। এইটা হলো গর্ভাশয়, গর্ভমুণ্ড, উপরে গর্ভদণ্ড। আর এই যে এখানে থাকে কি বলতো, দিস ইজ ডিম্বক, তাই না? দিস ইজ ডিম্বক। প্রিয় স্টুডেন্ট, ইউজুয়ালি যেটা হয় দিস ইজ মাতৃ অক্ষ। এই ডিম্বকটা পুরোপুরি একটা ফলে পরিণত হয়। দিস ইজ এ ফল। হোয়াট ইজ দিস? দিস ইজ এ ফল। আর ভেতরে যে ডিম্বকটা আছে, এটা কি হয়ে গেল? বীজে পরিণত হলো। এবার কি তোমরা বুঝতে পেরেছো যে কিভাবে একটি গর্ভাশয় ফলে পরিণত হলো, ভেতরের ডিম্বকটা বীজে পরিণত হলো? এইটা তো তোমরা বুঝতে পারছো, তাই না? স্ক্রিন ঠিক, হ্যাঁ মুহিব, সুই ভাই, স্ক্রিন তো দেখা যাচ্ছে না। স্ক্রিন তো পুরোটাই আসে নাই। এটা এখানকার সমস্যা না, ক্যামেরার সমস্যা কিনা? ক্যামেরা পুরোটা দেখা যাচ্ছে? ফেসবুক ঠিক আছে। দুই পাশে দেখা যাচ্ছে না, একটু সময় দাও আমাকে। এখানে তো, এখানে ক্যামেরা, হ্যাঁ দেখো। এখানে গিয়ে এটা দেখেন তো, এইটা অপশন, এখানে যান। করো, ক্যামেরা ছোট করো তো, কি আসে দেখি, ক্লাসটা শেষ করি আগে।
এখন আসতেছে কিনা? এখন ঠিক আছে। আচ্ছা, আজকে এতটুকুই থাকুক, আজকে এতটুকুই থাকুক। ঠিক আছে, এখন ঠিক আছে না? দেখতে পাচ্ছ কি না? আচ্ছা, এখন ঠিক আছে। তোমরা দেখো, এটা মাতৃঅক্ষ, স্টিল এখানে এটা ছিল গর্ভাশয়, এই যে বাইরের যেটা দিস ছিল গর্ভাশয়, দেখো এটা ফলে, এই যে এই অংশটা পরিণত হলো, তাই না? আর ভেতরে যে ডিম্বক ছিল, ডিম্বকটা কিসে পরিণত হলো? বীজে পরিণত হলো। প্রিয় স্টুডেন্ট, একটা আম গাছের ক্ষেত্রে আমি একটু তোমাদের দেখাই। একটা আম গাছের মধ্যে একটা আম ঝুলতেছে, তাহলে তোমরা এবার আমাকে বলবা এ এটা কি, বি এটা কি, অ্যান্ড সি এইটা কি? তোমরা একটু আমাকে এই তিনটা দ্রুত বলো তো। ফল হওয়ার পর, এখান থেকে একটা ফল আমরা যদি পাই, হওয়ার পর এগুলো কি কি জিনিস? সো সি নাম্বারটা হচ্ছে বীজ বা সিড, আর এই রসালো অংশটা এটা হচ্ছে ফল, আর এ নম্বরটা কি বলতো? এটা স্টিল মাতৃঅক্ষ, তাই না? উদ্ভিদের অংশ, মূল উদ্ভিদের অংশ। এবার বলো তো কোনটা কোথা থেকে আসছে? ফল যেটা, এটা কি গর্ভাশয় থেকে আসছে না? ভেতরে যে বীজটা, এটা কি ডিম্বক থেকে আসছে না? আর মাতৃঅক্ষটা স্টিল মাতৃঅক্ষ থেকে আসছে, এটা তো তোমরা বুঝতে পারছো। তাহলে বলো তো এই ধরনের ফলগুলাকে আমরা কি বলবো? প্রকৃত ফল, রাইট? প্রকৃত ফল, ট্রু ফ্রুট, রাইট? এবার দেখো কি লেখা আছে, গর্ভাশয় থেকে যখন উৎপন্ন ট্রু ফ্রুট। বলো তো আমের ছবি আমি দেখালাম না? তাহলে আম, জাম, লিচু এগুলো সবগুলোই প্রকৃত ফল, এগুলো তোমরা সবাই চেনো। এবার চলে আসি আমরা অপ্রকৃত ফল। এটা কি? দেখো লেখা আছে আপেল এবং কাঁঠাল। কি লেখা আছে? আপেল এবং কাঁঠাল। তাহলে আপেল এবং কাঁঠালের ক্ষেত্রে কি ইস্যু হয় আমরা একটু দেখি। এটা দেখো মাতৃঅক্ষ, এবং ধরা যাক এটা হচ্ছে ফুলটা, গর্ভাশয় সহ এটা হচ্ছে ফুল, ধরা যাক এটা হচ্ছে ফুল। আপেলের ফুল তো এমন না। এবার আমরা যেটা দেখব, এখানে আসলে কি ঘটে। এই যে দেখো মাতৃঅক্ষের এই জায়গাটা আছে না, এই জায়গাটা ফুলে যায়, এই জায়গাটা কি হয়? ফুলে যায়, সরি, এই জায়গাটা ফুলে যায়। তাহলে দেখো তো ধীরে ধীরে কিছুটা আপেলের মতো শেপ নিছে না? তাহলে এবার দেখো দিস ইজ আপেলের মতো হয়েছে কিনা সুবি ভাই? আর এই যে যে ফুলটা, তোমরা দেখবে আপেলের এই জায়গায় স্টিল কিছু জিনিস থেকে যায়, থাকে কিনা? এটা আমরা টান দিয়ে ছিঁড়ে ফেলি খাওয়ার সময়। কি করে আমরা? টান দিয়ে ছিঁড়ে ফেলি। এখন প্রশ্ন হলো, এই আপেলের মধ্যে এই যে গর্ভাশয়, গর্ভাশয় থেকে তো আমরা বীজ পাবো, তাই না? তো আপেলটা যখন এইভাবে হতে থাকে, তখন গর্ভাশয়টা ভেতরে ঢোকে, ইনভেজাইনেট হয়, ভেতরে প্রবেশ করে, করে দেখবা এই জায়গায় গর্ভাশয়টা ভেতরে ঢুকে গেছে, এখানে বীজগুলো আমরা পাই, এখানে আমরা বীজগুলো পাই, পাই কি না? তাইলে এবার বলো তো এটা কি মাতৃ অক্ষ থেকে এটা আসলো না? এবার মাতৃ অক্ষ থেকে ফল পেলাম না আমরা? তাইলে এবার তোমরা আমাকে বলবা যে এটা রিয়েল ফ্রুট না ফলস ফ্রুট? এটা রিয়েল ফ্রুট না ফলস ফ্রুট? ডেফিনেটলি দিস ইজ অপ্রকৃত ফল, দিস ইজ অপ্রকৃত ফল বা ফলস ফ্রুট। তাহলে একটা উদাহরণ পেলাম আমরা, অপ্রকৃত, এইভাবে মনে রাখবা, অতে হচ্ছে অর পর আ আসে, তাই না? তাহলে আর পর কি আসে? অর পর আ আসে, আর সাথে পেল আসে, আপেল। এবার আমরা একটা দেখি, দেখো মঞ্জুরি দণ্ডটা দেখো কাঁঠালের ক্ষেত্রে। এবার দেখো কাঁঠালের ক্ষেত্রে, দিস ইজ কাঁঠাল, ওকে? কাঁঠালের এটা ফুল, কাঁঠালের ফুল। কাঁঠালটা হয় কি, এই যে মাঝখানে যে মঞ্জুরি দণ্ডটা দেখতেছো না, মঞ্জুরি দণ্ডটা এরকম হয়, হয় কি না মহিব? হওয়ার পর এই যে পুষ্পের যে পুষ্পের যে পাতলা পাতলা জিনিসগুলো থাকে না, বৃতি উপবৃতিগুলা, বৃতি উপবৃতিগুলা,
ওগুলা কিন্তু কিসে পরিণত হয় মুহিব? ফলে পরিণত হয়। এবং গর্ভাশয়টা এটার মধ্যে আটকা পড়ে, ফলে এই গর্ভাশয়টা এখানে দেখো এটা বীজ হয়ে গেছে, বীজ হয়ে গেছে, গর্ভাশয়টা আটকা পড়ছে, গর্ভাশয়টা আটকা পড়ছে। তাহলে বলো তো এটা একটা কাঁঠাল না? বলো, দিস ইজ এ কাঁঠাল। কাঁঠালে ফল অংশটা কোত্থেকে আসলো? এই ফলগুলো কোত্থেকে আসলো? এগুলো আসলে হচ্ছে পুষ্প মঞ্জুরি থেকে আসলো, পুষ্প মঞ্জুরি থেকে আসলো। আর গর্ভাশয়টা এনট্রাপ হয়ে গেল, ভেতরে ট্র্যাপ হয়ে গেল, যেভাবে আপেলের ক্ষেত্রে হয়েছে। আপেলের দেখো গর্ভাশয়টা একটু ভেতরে ঢুকে গেছিল, কিন্তু আপেলের মূল ফলটা কোত্থেকে আসছে? পুষ্পাক্ষের মাথাটা ফুলে ফুলে একটা ফল তৈরি করছে। বন্ধুরা তোমরা কি বুঝতে পারছো? এখানেও যেটা হয় যে গর্ভাশয়টা এই যে এখানে আটকা পড়ছে, গর্ভাশয়টা থেকে কিছুই তৈরি হয় না, গর্ভাশয়টা থেকে সরাসরি ডিম্বকটা নিয়ে বীজ তৈরি হয়। বাট এই যে জিনিসটা দেখছো যেটা আমরা খাই, যেটা আমরা খাই, এটা অ্যাকচুয়ালি পুষ্প মঞ্জুরি থেকে আসা। তাহলে বলো তো এখানে আমরা কি দিলাম? কাঁঠাল। তাহলে আমরা দেখো আপেল এবং কাঁঠাল পেলাম, অপ্রকৃত ফল। পরীক্ষায় প্রশ্ন আসে কিন্তু প্রকৃত ফল কোনটি, অপ্রকৃত ফল কোনটি। তোমরা কি বুঝতে পারছো? এবার চলে আসি আমরা সরল ফল এবং গুচ্ছিত ফল কি জিনিস। সরল ফল এবং গুচ্ছিত ফল, দেখো একটা পুষ্প থেকে যদি একটা ফল উৎপন্ন হয়, ওয়ান ফুল ইকুয়াল সরল গুচ্ছিত ফল। এক ফুল এক ফল, দিস ইজ কল সরল ফল। তার মানে এক গর্ভাশয় বা এক ফল। এবার বুঝছো? সরল সমান 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 সমান, ওয়ান ফ্লাওয়ার ওয়ান ফ্রুট। বাট গুচ্ছিত ফলের ক্ষেত্রে দেখো এখানে কি বলা আছে? গুচ্ছিত ফল বা এগ্রিগেট ফ্রুইটের ক্ষেত্রে একটি পুষ্পের অনেকগুলো গর্ভাশয় থাকতে পারে। এখানে গর্ভাশয়, এখানে গর্ভাশয়, এখানে গর্ভাশয়, এখানে গর্ভাশয়, বাট এখানে লেখা আছে মুক্ত গর্ভাশয়। দেখো মুক্ত গর্ভাশয় জিনিসটা কি আমি তোমাকে বলি। মুক্ত এবং বদ্ধ গর্ভাশয়, এই জিনিসটা দেখো। মুক্ত গর্ভাশয় হচ্ছে কোনো একটা মঞ্জুরি দণ্ড থাকবে, এই যে এখানে একটা গর্ভাশয় থাকবে, ফুল থাকলো, এখানে একটা গর্ভাশয় মধ্যে থাকতেছে, ফুল থাকলো, এখানে একটা গর্ভাশয় থাকতেছে, ফুল থাকলো, এখানে একটা গর্ভাশয় থাকতেছে, ফুল থাকলো। ঠিক আছে, হেয়ার ইজ গর্ভাশয় 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 গর্ভাশয়। বাট বদ্ধ গর্ভাশয় কি জানো? এই যে একটা গর্ভাশয়ের মধ্যেই অনেকগুলো পার্ট 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 থাকে, ডিম্বক 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 ডিম্বক। এবার বুঝছো তোমরা? যখন সবগুলো গর্ভাশয় এক জায়গায় থাকে বদ্ধ, সবগুলো গর্ভাশয় আলাদা আলাদা থাকে, দ্যাট ইজ কল্ড মুক্ত। বুঝতে পারছো? বুঝতে পারছো তোমরা? তাহলে এবার আমরা চলে আসি এখানে। একটা ফুল, ফুল কিন্তু একটা, যেমন একটা তোমরা হচ্ছে রজনীগন্ধার কথা ভাবো, ফুল কিন্তু একটা, বাট অনেকগুলো পার্ট না? পুষ্পিকা অনেকগুলো পার্ট, কিনা অনেকগুলো পার্ট। একটা ফুলের যখন মুক্ত গর্ভাশয়গুলো এক গুচ্ছ ফল উৎপন্ন করে, তখন তাকে গুচ্ছিত ফল বলে। যেমন আতা, স্ট্রবেরি। স্ট্রবেরির ক্ষেত্রে আমরা চলে আসি, আমরা স্ট্রবেরির ক্ষেত্রে চলে আসি। তাহলে বলো তো গর্ভাশয়গুলো কি হবে? মুক্ত গর্ভাশয়। তাহলে মুক্ত ফল উৎপন্ন হবে কিনা? মুক্ত ফল, তারা যদি একসাথে থাকে, একসাথে থাকে, তাহলে কি একটা থোকা হবে না? বলো তো থোকা বা গুচ্ছ হবে কিনা? যেমন এই যে একটা জিনিস, এখানে একটা গর্ভাশয় ছিল, এখানে একটা গর্ভাশয় ছিল, এখানে একটা গর্ভাশয় ছিল, এখানে একটা গর্ভাশয়, এখানে একটা গর্ভাশয়। তাহলে বলো তো এটা আবার কি হবে? অনেকগুলো ফল হবে কিনা? অনেকগুলো ফল হবে কিনা? দিস ইজ স্ট্রবেরি। স্ট্রবেরি। আতার ক্ষেত্রেও কিন্তু এটা দেখা যায়। আতার ক্ষেত্রে আবার আলাদা একটা কাভার থাকে, যে কারণে আমরা আলাদা করতে পারি না। তো স্ট্রবেরিটা আমি দিয়ে দিলাম, স্ট্রবেরির কথা ভাবতে পারো। ওকে মুহিম? আচ্ছা, এবার চলে আসি আমরা যৌগিক ফল কি। সমগ্র পুষ্প মঞ্জুরি হতে যখন একটা হবে, একটু খেয়াল করে দেখো,
যেমন কাঁঠালের কথাটাই ভাবো তো, একটা পুষ্পমঞ্জুরির দণ্ড ছিল, গর্ভাশয় 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 গর্ভাশয়, বাট যখন এটা ফলে পরিণত হয় একটা বড় ফল হচ্ছে না, তাহলে বড় ফলের ভেতরে কি অনেকগুলো পর্শন আছে কিনা, রাইট? তাহলে যৌগিক ফল, তাহলে আমরা এইভাবে লিখতে পারি, বহু পুষ্পিকা বাট একটি মঞ্জুরি থাকবে, মানে ডাটাটা একটা থাকবে, একটা মঞ্জুরি, তাহলে একটি ফল হবে, দ্যাট ইজ কল যৌগিক ফল। তাহলে একটার মধ্যে সবগুলো যুক্ত অবস্থায় আছে। যেমন দেখেন, একটা দুইটা তিনটা চারটা পাঁচটা অনেকগুলো আছে, বাট তারা আলটিমেটলি কয়টা ফল উৎপন্ন করবে কাঁঠালে মুহিম? তাহলে খেয়াল করছো, যৌগিক ফলের যে উদাহরণটা আছে এটা একই সাথে কিন্তু আবার দুই ধরনের, এটা একই সাথে হচ্ছে ফলস ফ্রুট, আবার একই সাথে কিন্তু যৌগিক ফ্রুট, বুঝতে পারছো? একই সাথে যৌগিক ফ্রুট। তো যৌগিক ফ্রুটের এক্সাম্পল আমরা কি দেখলাম, এটা কাঁঠাল, আর সম্ভবত একটা আনারস দেওয়া আছে, এটা আনারস দেওয়া আছে। সো শেষ, এবার আমরা একটু নিচে আসি, লিগিউম এবং ক্যাপসুল। ওকে, লিগিউম, ক্যাপসুল, আর একটা দেখি আমরা হচ্ছে সিলিকুয়া। লিগিউম, ক্যাপসুল এবং সিলিকুয়া। লিগিউমের ক্ষেত্রে দেখো, উপর থেকে নিচের দিকে, বানান ভুল, উপর থেকে নিচে দুইটা কপাট, তাহলে ডিরেকশনটা দেখতে হবে এবং সংখ্যা দেখতে হবে। এটাও দেখো উপর থেকে নিচে বহু কপাট, ঠিক আছে মুহিব? এটা কি নিচ থেকে উপরের দিকে ফেটে যায়, এখানে কপাট নিয়ে কোনো কথাবার্তা বলা নাই। প্রিয় স্টুডেন্ট, এবার আমি তোমাদের দেখাচ্ছি, লিগিউম দেখাচ্ছি, ক্যাপসিউল দেখাচ্ছি এবং সিলিকুয়া দেখাচ্ছি। লিগিউম, ক্যাপসুল অ্যান্ড সিলিকুয়া। আচ্ছা বলো তো, একটা ফুল যদি এইভাবে থাকে, দিস ইজ ফুল, দিস ইজ ফুল, তাহলে বলো তো এইটা কি উপর না? ফুলের এই জায়গাটা কি ফুলের নিচ না? নিচ কিনা মুহিব? এই ফুলটায় এইভাবে থাকতে পারে কিনা? তাহলে এইটা কি নিচ, নিচের দিকটা কি উপর কিনা? শীর্ষ প্রান্তটা অ্যাকচুয়ালি উপর, ঠিক কিনা? তাহলে তোমরা এখান থেকে বলো তো, এখান থেকে একটা সিম তৈরি হয়েছে, একটা সিম তৈরি হয়েছে, এবং তোমরা জানো সিমে কপাট কয়টা থাকে? দুইটা না? দুইটা থাকে কিনা? তো যখন এটা শুকায় যায়, শুকায় গেলে কি হয়? এরকম হয় না? এই পাশে একটা কপাট অ্যান্ড এই পাশে একটা কপাট, আর একদিকে বীজগুলো এরকম থাকে, থাকে কিনা? তাহলে বলো তো, শুষ্ক অবস্থায় উপর থেকে নিচের দিকে ফেটে যায়, কপাট কয়টা এখানে? দুইটা কপাট বা দুইটা পাল্লা। বলো এই কনসেপ্টটা বুঝছো কিনা? এই কনসেপ্টটা বুঝছো কিনা? তাইলে ক্যাপসুলের ক্ষেত্রে যেটা হবে, সেম 1 2 3 আর একটা দিলাম 4। তাহলে বলো তো সেম ঘটনা ঘটছে কিনা? নিচ থেকে ফেটে উপরে গেছে না মুহিম? ফাটল, বহু কপাট না? এটা কি? ঢেঁড়স। প্রমাণ কি বলো? এটা কি? সেম। তোমরা ঢেঁড়স দেখছো তো না? ঢেঁড়স দেখবা কয়েকটা প্রস্থচ্ছেদ করলে দেখবা কয়েকটা কোণা আছে, তাহলে যতগুলা আলাদা আলাদা পার্টিশন আছে সবগুলো আলাদা আলাদা খুলে যায়, ঠিক না? সিমের ক্ষেত্রে কপাট কয়টা জানো তো? এই পাশে একটা, এই পাশে একটা। এটা তো বুঝছো না মুহিব? কঠিন। এখন বাকি রইল হচ্ছে সিলিকুয়া। সিলিকুয়ার ক্ষেত্রে আবার উল্টা, এখানে মাতৃঅক্ষ শেষ, এইটা এখানে আবার এইরকম করে খুলে গেছে, দেখছো? তাহলে বলো তো এটা কি উপর না? এই দিকটা কি নিচ না?
নিচ থেকে উপরের দিকে ফাটলটা হয়েছে না, ওদিক থেকে ফাটা শুরু করছে না। সো দিস ইজ সিলিকুয়া, দিস ইজ সিলিকুয়া। অ্যান্ড এইটা কি, এটার নাম হচ্ছে লিগিউম। আর ওইটার নাম কি ছিল মুহিম? ক্যাপসুল। এখন আমরা উদাহরণগুলো কিভাবে মনে রাখবো আমি তোমাদের সেই ট্রিকটা শেখাই দিই। উদাহরণগুলো আমরা কিভাবে মনে রাখবো সেই ট্রিকটা শেখাই দিই। দেখো, লিগিউম শব্দের অর্থ হলো টু পিক বাই হ্যান্ড, টু পিক বাই হ্যান্ড। মানে বুঝছো যে ফলগুলা আমরা হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ি। টু পিক বাই হ্যান্ড, হাত দিয়ে আমরা টেনে টেনে জাংলি থেকে ছিঁড়ি। কি সিম টেনে টেনে খুলি না আমরা? সিমের সাথে আর কি মটরশুঁটি খুলি কিনা? সিম মটরশুঁটি কিন্তু সেম। তাহলে লিগিউমের কথা যখনই আসবে মনে রাখবা লিগিউম শব্দের অর্থ যেগুলো টেনে টেনে ছাড়া হয়। মনে রাখা এখন বেশ সহজ। ওকে, দেখা যাচ্ছে না, আবার বলতেছি, কাহিনী কি দেখতো ভাই? সবাই বলছে ক্লিয়ার দেখা যাচ্ছে। ঠিক আছে, ওকে, ঠিক আছে। একটু ইস্যু হয়েছে, হ্যাঁ, আজকে ওয়েব অ্যাপের মধ্যে ইস্যুটা হয়েছে। তো তোমাদের যাদের প্রবলেম হচ্ছে তারা একটু দয়া করে আজকে ফেসবুকে যাও। ওকে, আর ওয়েব অ্যাপে আমরা ওই ছোটো করছি, করে আমরা সব দেখানোর ব্যবস্থা করছি। আচ্ছা, তো লিগিউমটা এভাবে মনে রাখবা, টু পিক বাই হ্যান্ড, যাদের আমরা হাত দিয়ে টেনে তুলি, হাত দিয়ে টেনে তুলি, তাহলে দেখবো মনে রাখা খুব সহজ। তাহলে বাকি রইল হচ্ছে ক্যাপসুল। এই ক্যাপসুল মনে রাখা খুব কঠিন। হ্যাঁ, আমার ব্যক্তিগতভাবে মনে হয় ক্যাপসুল মনে রাখা খুবই কঠিন। ওকে, তাহলে আমি এটা কিভাবে মনে রাখতাম? আমি এটা মনে রাখতাম হচ্ছে কয়েকটা ভাবে। ওকে, আমি সবসময় ক্যাপসুল মিনস আমি এইভাবে মনে রাখতাম, এখানে লিখে রাখো, ক্যাপসুল মানে হলো বিষ। এইভাবে মনে রাখো, বিষের ক্যাপসুল একটা। কিসের ক্যাপসুল? বিষের ক্যাপসুল। দেখো ধুতুরা বিষ না? বিষ কিনা? আমি ব্যক্তিগতভাবে ঢ্যাঁড়স অপছন্দ করি, আমার কাছে ঢ্যাঁড়স বিষ। ঠিক আছে, বুঝতে পারছো? আমার কাছে ঢ্যাঁড়স বিষ, কারণ ঢ্যাঁড়স রান্না করতে পারে এমন ফিমেলের সাথে আমার কখনো দেখা হয়নি, কারণ পরিচিত হয়নি। ঢ্যাঁড়স রান্না কেউ যে সুন্দর করতে পারে আজ পর্যন্ত আর আরেকটা জিনিস আছে, আমি বরবটি খাই না, কারণ বরবটি এমন একটা টেস্ট, বরবটি আমার ব্যক্তিগত দৃষ্টিতে পৃথিবীর সবচেয়ে বাজে সবজি। ঢ্যাঁড়স কিন্তু ভালো, বরবটিও ভালো আমার চোখে, কারণ আজ পর্যন্ত আমি কারো দেখি নাই দারুণ রান্না করে। সেম ভাই, আমার কষ্টগুলো শুধু আমরাই বুঝি, তাই না, যারা আমরা পছন্দ করি না এগুলা। তাহলে বলো তো ঢ্যাঁড়স আমার কাছে বিষ না? আবার যাদের কনস্টিপেশন আছে, তারপর হচ্ছে যাদের অ্যানাল ফিশার আছে, মানে বাথরুম করতে গেলে পায়খানা শক্ত হয়ে গেলে প্রচণ্ড ব্যথা করে এবং কেটে যায় এবং ব্লিডিং হয়, তাদের ক্ষেত্রে আবার ঢ্যাঁড়স কিন্তু ভালো রেমেডি, তারা রেগুলার ঢ্যাঁড়স খাবে। ওকে, তো ধুতুরা বিষ, তোমরা তো জানো ধুতুরা বিষাক্ত। তাহলে ক্যাপসুল মানে কি? বিষের ক্যাপসুল। মনে থাকবে কিন্তু এদের, রাজীব ভাইয়ের কাছে ঢ্যাঁড়স বিষের মতো, আরে বাপরে। তাহলে এখন বাকি রইল পাট। হ্যাঁ, বাকি রইল পাট। পাটটা আমরা কিভাবে বিষাক্ত বানাইতে পারি মুহিম? হ্যাঁ, পাটের ক্ষেত্রেও একটা কথা আছে, পাটের রান্নাটাও না না, পাটের রান্না আমি ভালো পাইছিলাম আমার শ্বশুর বাড়িতে, দারুণ পাটের রান্না পাইছিলাম আমি। এই কথা বলে খবর আছে, কিন্তু ঢ্যাঁড়স নিয়েও কথা বলা যাবে না। খবর আছে, ক্লাস নিবা, জান নিয়ে বাঁচতে হবে তো। পাট রান্না হয়। আচ্ছা, পাটটা আমরা কিভাবে মনে রাখতে পারি? আহ পাটটা মনে রাখা একটু কঠিন আর কি। পাট কিভাবে বিষাক্ত হয়? আচ্ছা, এটা পানিকে বিষাক্ত করে মনে হয়েছে। তুমি যদি পানিতে এদেরকে পচাও, ওই পানির মাছও খাওয়া যায় না, তাই না মুহিব? মাছও গন্ধ করে। তা পানিকে পচিয়ে ফেলে, পচিয়ে ফেলে। বন্ধুরা মনে থাকবে? কে মনে থাকবে? আচ্ছা, মনে রাখাটাই আমাদের কথা। এটা এমন এক টপিক, হ্যাঁ, যেখান থেকে সিকিউ আসবে এক এক নাম্বার, ক নাম্বারটা, এবং এমসিকিউ আসবে। তোমরা কি ওয়ান শটটা এটা দেখে নিছো? ওখানে গিয়ে কিন্তু আমি লিগিউম আসছিল, লিগিউমটা কিন্তু একবার সিকিউতে আসছিল, তো লিগিউমটা একটু পড়ে নিও।
আর এই যে নিচে বেরি, এটা এমসিকিউতে আসে। এই যে কেরিওপসিস, এটা এমসিকিউতে আসে। সো দিস ইজ এমসিকিউ অ্যান্ড দিস ইজ এমসিকিউ। খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ। বেরি তো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ক্যারিওপসিস যেহেতু আমাদের ঘাস পড়তে হয়, পোয়াসি পড়তে হয়, এই জন্য ক্যারিওপসিসটা আমাদের পড়তে হয়। বুঝছো মুহিব? আচ্ছা, এবার চলে আসি আমরা অন্য কিছুতে। কিসে কিসে আসতে পারি মুহিম? এখন আমরা আসি হলো পেপো। পেপো, ড্রুপ এবং সরোসিস। আমরা এই তিনটা একসাথে পড়ি, পেপো, ড্রুপ এবং সরোসিস। আমি সরোসিসটা দ্বারা এইভাবে মনে রাখি, সরস। সরস, এটা এমসিকিউ এর জন্য যেহেতু একটুকি আমরা পড়বো। সরস, বলো তো কাঁঠাল কি রসালো না? আনারস খুব রসালো না? কাটার সময় খালি রস পড়তেছে, তাই না? সরসিস আছে সরস, রসযুক্ত, রসালো। এবার চলে আসে পেপো। পেপো অ্যাকচুয়ালি আসে কোথা থেকে জানো? পেপো আসে পামকিন থেকে। পামকিনের নাম শুনছো? বলো তো পামকিন মানে কি? বলো পামকিন মানে হয়েছে, যাই হোক না কেন, পামকিন মানে কি? পামকিন মানে কুমড়া। তোরা মিষ্টি কুমড়ার কথা ভাবো তো, মানুষের ত্বক যেমন শক্ত, মিষ্টি কুমড়ার ত্বকটা কি এরকম মানুষের ত্বকের মতো কিনা? একটু ভাবো তো, মিষ্টি কুমড়া বাসায় রেখে দিছে, ওর স্কিনটা যেমন শক্ত, মানুষের ত্বকটাও কিন্তু এরকম না? বলতেছে লুল। সত্য কি না? সত্য যে এটা আমার এখানে কি আছে, সহি রেফারেন্স আছে। ওকে, এই যে দেখো, পেপো মানে পামকিন, পামকিন মানে তার স্কিনটা খুবই শক্ত। এই যে দেখো কুমড়া, শশারও কি চামড়াটা শক্ত না? শশা যখন হাতে নাও দেখবা উপরে মানুষের ত্বকের মতো, মরা মানুষের ত্বকের মতো মনে হয় আমার কাছে। মরা মানুষ কোল্ড, শশা দেখবা অলওয়েজ কোল্ড, তাই না মুহিব? শশা কিন্তু কোল্ড। তো শশা এবং কুমড়ার স্কিনটা, এই যে এখানে একটা কথা বলা আছে দেখো, বহিতক চামড়ার মতো, বহিতক স্কিন লাইক চামড়ার মতো। তাহলে আমরা এখন কীভাবে মনে রাখবো? পেপো, পেপো ইকুয়াল নট পেপে, পেপো ইকুয়াল পামকিন। পামকিন মানে হচ্ছে স্কিন, স্কিনের কথা বলছে, আচ্ছা চামড়ার মতো। তাহলে দুইটা হয়, একটা পামকিন আর একটা হচ্ছে শশা, রাইট? কিউকুম্বার। আচ্ছা, সরস শেষ, পেপো শেষ, এবার ড্রুপে চলে আসি মহিব। কিসে আসি আমরা? ড্রুপ। ওকে, ড্রুপটা আমরা যেটা করতে হবে, বহিতক পাতলা, বহিতক পাতলা, মধ্যতক রসালো এবং অন্ততক হলো কাষ্ঠল। অন্ততক কাষ্ঠল, বলো তো আমের কি স্কিনটা পাতলা মোটামুটি, মাঝখানটা কি অনেক রসালো না? এবং ভেতরে যে আমের আটিটা আছে, মনে হয় না যে করাত দিয়ে কাটতে হবে? কাটছো কখনো দাঁত দিয়ে? কাঠের মতো শক্ত। বড়ইয়ের ক্ষেত্রে আসো তো, বাইরের ত্বকটা পাতলা না, তারপর রসালো অংশটা না, এরপর যে বীজটা আছে কাঠের মতো শক্ত না? মনে হয়েছে বড়াইয়ের কাঠ যদি বড় হইতো, বীজটা যদি অনেক বড় হইতো, অনেক কিছু বানানো যেত, ফার্নিচার বানানো যেত। আমলার ক্ষেত্রে চিন্তা করো তো, তোমরা যারা আমলার সাথে পরিচিত, দেখবো বাইরের স্কিনটা খুবই পাতলা, এরপর রসালো, ভেতরে যেটা আছে এটা অনেক কাঠের মতো শক্ত কিনা? বলো বলো বন্ধুরা, বলো বুঝছো কিনা? বলো পারবা কিনা এখন? তাহলে আমরা ড্রুপ মনে রাখবো কিভাবে? ভেতরে যে বীজটা আছে এটা চরম শক্ত, কিন্তু অন্য অন্য যে বীজগুলো আছে এগুলো কি এত এত কাঁঠালের বীজের কথা দাঁত দিয়ে কামড় দিলে কিন্তু ভেঙে যাবে, যাবে না? তুমি কোনোদিন শুনছো যে বড়ই খায়, বড়াইয়ের বীজটা আর ভাজি করে ভর্তা করে খায়? কাঁঠালের ক্ষেত্রে কিন্তু খায়। কে এই মেসেজটা কে করছে ভাই একবার বলেন? আমি নতুন ইত্যাদি ইত্যাদি, তোমারে আমি ব্লক করে দেবো। তুমি নতুন, তুমি ক্লাস করো। কি লেখে এগুলো? এর এই ধরনের কমেন্ট করলে কিন্তু ব্লক করে দেবো। তোমার ক্লাস করার কথা, হ্যাঁ? ওকে মুহিম, এবার চলে আসি আমরা হ্যাসপেরিডিয়াম। হ্যাসপেরিডিয়ামের নাম শুনছো মুহিম? হ্যাসপেরিডিয়ামের নাম শুনছো? আমি একটু বলি, হ্যাসপেরিডিয়াম যেগুলো কোয়া গঠন করে, কোয়া আলাদা আলাদা, বলো তো কমলায় কি আলাদা আলাদা কোয়া থাকে না? এবং বাতাবি লেবুতে কি আলাদা আলাদা কোয়া থাকে না? থাকে কি না? তাহলে হ্যাসপেরিডিয়াম মানে হচ্ছে কোয়া যারা গঠন করে। তোমরা কাঁঠালের কোয়া নাম শুনছো না? কাঁঠালের কোয়া না, কাঁঠাল অলরেডি ওদিকে চলে গেছে। আমি তোমাকে বলি,
কোয়া বলতে বোঝায় কি জানো, পার্টিশন আছে দুইটা। কমলা লেবুর ভেতরে দেখো দুইটার মধ্যে তো নিজেদের পার্টিশন আছে, দুইটা কমপ্লিটলি আলাদা। বাতাবি লেবুর ক্ষেত্রে চিন্তা করো, লেবুতে কি পার্টিশন আছে না? ঠিকঠাক না কাটতে পারলে লেবু চিপে রস বাইর হয় পার্টিশনগুলোর জন্য, রাইট মুহিম? সো অবশ্যই এগুলা কি না মুহিম, হ্যাসপেরিডিয়ামটা হচ্ছে কোয়াযুক্ত, নট কাঁঠাল। বাতাবি লেবু এবং কমলা আমরা একটু পরে কাভার করব। এবার চলে আসি আমরা কোথায়, বেরি। কিসে আসবো মুহিম এবার? বেরি। বেরিতে চলে আসি। বেরিটা এইভাবে মনে রাখবা যে ক্যাডবেরি, ক্যাট মানে হচ্ছে এইটা, এইভাবে মনে রাখবা, লিখে রাখো ক্যাডবেরি, ক্যাডবেরি। চকলেট আছে না ক্যাডবেরি, ওই রকম। তাহলে বেরির উদাহরণ কি? কলা এবং টমেটো। একটু দেখো যে এখানে একটা কথা আছে, বহু বীজী হয়। কলা এবং টমেটোতে কিন্তু বীজ অনেক বেশি, বুঝছো? এরা বহু বীজী হয়। এবং বাইরের ত্বকটা খুবই পাতলা হয়। বাইরের ত্বকটা কি হয় মুহিব? কলার ক্ষেত্রে তুমি বাদ দাও, তুমি টমেটোর ক্ষেত্রে চিন্তা করো, টমেটোর স্কিনটা খুবই পাতলা, টমেটোর স্কিনটা খুবই পাতলা। তো টমেটোটা অ্যাকচুয়ালি আদর্শ উদাহরণ, বুঝতে পেরেছো? সো এইটা শেষ। আর কিছু আছে এখানে, কেরিওপসিস আছে। তাহলে এখানে লিখে রাখো কেরিওপসিস, কেরিওপসিস। কেরিওপসিস থাকে, কেরিয়ন মনে রাখবা, কেরিয়ন। কেরিয়ন শব্দের অর্থ হলো নিউক্লিয়াস, তাই না? নিউক্লিয়াস, এই যে দেখো নিউক্লিয়াস। তাহলে বলো তো, একটা ফলের ভেতরে একটা বীজ কিসের উদাহরণ? কেরিওপসিসের উদাহরণ। একটা ফলের ভেতরে একটা বীজ কেরিওপসিসের উদাহরণ, ঠিক আছে? তাহলে আরেকবার আমরা দেখি, কেরিওপসিস। কেরিয়ন, কেরিয়ন মানে নিউক্লিয়াস। একটা কোষে যেমন একটা নিউক্লিয়াস থাকাটা স্বাভাবিক, তাহলে একটা ফলের ভেতরে একটা বীজ থাকা স্বাভাবিক, দ্যাট ইজ কল্ড কেরিওপসিস। কেরিওপসিস থেকে আরেকটা জিনিস জেনে রাখো, যেটা এমন কিছু যেইটা খোসা ছাড়াতে মেশিন লাগে, খোসা ছাড়াতে মেশিন লাগে, মেশিন লাগে, যন্ত্র লাগে আর কি। তাহলে বলো তো, ধানের খোসা ছড়ানো এবং গমের খোসা ছড়ানো, বাসায় কি পারবা তোমরা এটা? আগে হার্ড লাগছে, মনে রাখা টাফ হচ্ছে, এত সহজে ভয় পেয়ে যাইতেছো, ফার্স্ট টাইম আজকে পড়তেছো। আমি আগে কিছুক্ষণ আগে যা পড়াইলাম এটা কি তোমার এখন মনে থাকবে? এখন মনে থাকবে না, রাইট? তো আমরা এখন যখন রিভিশন দিব তখন একটু হবে, এবং বাসায় বারবার পড়তে হবে। তারপর মনে রাখা টাফ হচ্ছে, একদিনে তো না, আমল করতে হবে বারবার, ঠিক কিনা মহিম? ছোটবেলা পুরোটাই ইনভেস্ট করছো, যখন আরবি শিখছো, কোরআন শিখছো, কি ছোটবেলার পুরোটাই আমরা ওটার উপরে ইনভেস্ট করছি না? পুরো কোরআন শরীফ মুখস্থ করার পর প্রত্যেক দিন যারা যারা হচ্ছে কোরআনের হাফেজ আছে, প্র্যাকটিস করে না সকালবেলা? আর তোমার কাছে কি এগুলো মনে হয় সহজ? প্র্যাকটিস করতে হবে কি না? তো আজকেই মনে রাখা টাফ হচ্ছে, এটা কোনো কমেন্ট হইলো? আসো আমরা মনে রাখা কি কমেন্ট টাফ হইতেছে আমরা একটু দেখি পারি কি না। সো এক্সারসাইজ সহজগুলো আমি দিই, ওকে? আচ্ছা, সিলিকুয়া নামটা তোমাদের অনেকের মনে নেই, আমি দিয়ে দিচ্ছি। সিলিকুয়া, সিলিকুয়া আমি মনে রাখি সিলি বিষয় দ্বারা, সিলি বিষয়। এই গল্পটা আমি অনেক আগে বলেছি, তবুও আমি বলি। ছোটবেলায় যখন আমি ছিলাম তখন আমার বাপ আমাকে সপ্তাহে 2 দিন নেড়া করে দিত, তাই না মহিম? সপ্তাহে 2 দিন নেড়া করে দিত। তো ছোটবেলায় যে আমি একটু ভাব টাপ নিব, একটু স্কুলে গিয়ে যে একটু ভাব নিব, 9-10 পর্যন্ত এই কাহিনী, বুঝছো? গিয়ে যে একটু ভাব নিব তা না, মানে সারা বছর ধরে টাক আমি, 5-10 বছর ধরে আমি টাক। কেন? কারণ আমার মাথায় চুল লাগবে অনেক, আর আমার মাথায় চুল আগে থেকে কম, ওকে? তো আমার বাপের কাজ ছিল কি, খুর দিয়ে চেঁচে নিতে হবে মাথা। এখন খুর দেওয়ার জন্য, তোমরা জানো এটা খুব আনহাইজেনিক, এখন আমরা জানি, কারণ খুর হচ্ছে এমন একটা জিনিস যেখানে ব্লেড থাকে না, বারবার চেঞ্জ করাও যায় না, তাই না মুহিম? আমার বাপের ধারণা যে খুর খুব ভালো, খুর করলে ছেলের মাথায় অনেক চুল হবে। তো হয় নাই আর কি। তো সারা বছর যেহেতু নেড়া থাকি, আমার মা আবার এক ধাপ উপরে, আমার মা আমাকে স্কুলে পাঠানোর আগে গোসল দেওয়াইতো। গোসল দেওয়ানোর পর চোখ মুখে মাথায় চক চক করে তেল দিয়ে দিত, সরিষার তেল। সরিষার তেল স্কিনে ব্যবহার করা ভালো জিনিস না, এটাও
এটাও কিন্তু তাদের ঠিক ধারণা ছিল না। তারা ভাবে ঘানিতে ভাঙা সরিষার তেল বোধ হয় খুব ভালো। তো তোমরা এবার আমাকে বলো তো, প্রচণ্ড রোদ, উপরে সূর্য, মাথা আমার চকচকে, সেখানে আবার সরিষার তেল দিয়েছে। আমি যখন স্কুলে যাইতাম এলাকার মানুষজন আমাকে দেখে কি বলতো? মুহিম, কি বলতো? চকচকে, উজ্জ্বল, হীরার টুকরা, ভবিষ্যৎ যাচ্ছে। চকচকে ভবিষ্যৎ যাচ্ছে, হীরার টুকরা ভবিষ্যৎ যাচ্ছে, উজ্জ্বল ভবিষ্যৎ যাচ্ছে। কেমন লাগতো? তো আমার আমার মানে আমার উজ্জ্বল ভবিষ্যৎ যে ছোটবেলায়, তো এটা আমার বাপ মা 10-12 বছর ধরে প্র্যাকটিস করে করে আমার ভবিষ্যৎ উজ্জ্বল বানাইছে। তো তোমরা তোমাদের সন্তানদের এই কাজ করো। আর আমার যখন চোখে যখন ঘানিতে ভাঙা সরিষার তেল আসতো না, আমার চোখ দিয়ে পানি পড়তো। আমি একটা বই নিয়ে যাচ্ছি এরম করে, বই আমি এরম করে নিয়ে স্কুলে যাচ্ছি, চোখ দিয়ে তো ঝরঝর করে পানি পড়তেছে। মানুষজন, আমার ফ্রেন্ডরা ভাবতো মনে হয় মারছে আমাকে বাসায়। তোমরা বলো তো, আমার কোনো মান সম্মান ছিল তখন? পার্সোনালিটি যে একটু ডেভেলপ করবো আমি ছোটোবেলায়, এই সুযোগটাও আমি পাইনি। তো এটা খুব কষ্টের একটা বিষয় ছিল। আর মেজাজ যখন খারাপ হইতো, বইটা হচ্ছে কোনো খড়ের গাদার নিচে, মাটির নিচে লুকায় রেখে বাড়িতে এসে বলতাম বই হারাই গেছে, বই ছাড়া স্কুলে ঢুকতে দিতেছে না। আমার মা যে কি কষ্ট করছে। আর যেদিন আমি স্কুলে যাইতাম না, বাড়িতে আসলে পিটুনি খাইতাম এমন ভয় থাকতো। বইটা খড়ের গাদার মধ্যে লুকায় রাখছি, কিংবা মাটির নিচে লুকায় রাখছি, বা কোনো ইটের ফাঁকের মধ্যে লুকায় রাখছি, রেখে আমি গেছি হচ্ছে পুকুরে গোসল করতে, সোহরাওয়ার্দীর পুকুরে, মুহিব। তাই না? পুকুরে গেছি গোসল করতে। তো তো এইরকমও সিচুয়েশন হয়েছে ছোটবেলায়। তো কাপড় চোপড় ভিজাইলে তো বাড়িতে ধরবে, তো পুচকি পুচকি সবাই কাপড় চোপড় খুইলা সবাই এগুলো পুকুরের মধ্যে নামে গেছে। এই সময় আমার মা জানতে পারছে যে আমরা পুকুরে নামছি, স্কুলে যাই নাই। তো মা হয়তো বা ভাত খাইতেছিল, ভাতের প্লেটটা নিয়ে চলে আসছে পুকুর পাড়ে। আজকে খবর আছে পুকুর থেকে উঠে আমরা, পাশে ধানের ক্ষেত আছে, ধানের ক্ষেতের মধ্যে লুকাইছি। এখন কাউরে, সবাই তো আদিম অবস্থা। এখন এই ধান গাছের পাতা যে কি ধারালো তোমরা তো জানো। তো আমাদের ভবিষ্যৎ রক্তাক্ত। মুহিব, তাহলে বলো তো, যখন সিলি কোয়া টপিকটা আসবে, সিলি বিষয় বিষয় আসবে, তখন আমার এই সরিষার তেলের কথা মনে পড়ে। আগামী 50 বছর, 100 বছর, আগামী 50 বছর, 100 বছর যদি সিলি বিষয় নিয়ে কোনো প্রশ্ন আসে, মনে হয় না আমার স্টুডেন্টরা ভুল করবে। একটা MCQ 100% ডান। পারবা তো নাকি? পারবা? আচ্ছা, লিগিউমের কথা মনে আছে? আমি তোমাদের প্র্যাকটিস করাচ্ছি। লিগিউম বলো তো, লিগিউম মানে কি? টু পিক বাই হ্যান্ড। কি কি মুহিব? সেম, মটরশুঁটি। এবার চলে আসি আমরা, আরেকটা ছিল মুহিব ক্যাপসুল। এই ক্যাপসুলের নাম বললো তো। ক্যাপসুল মানে কি? বিষাক্ত, বিষ মনে হতো না? বিষ কি কি? ধুতুরা। আর একটা বিষ ছিল কি মুহিব? ঢেঁড়স আমার কাছে। আর একটা কি? পাট, পানিকে বিষাক্ত করে ফেলে। কি মনে থাকবে? আচ্ছা, হ্যাসপেরিডিয়ামে সবার আগে আসি। বলো তো, হোয়াট ইজ হ্যাসপেরিডিয়াম? কোয়া যাদের থাকে, উত্তর দাও। কোয়া যুক্ত। তাহলে কি কি মুহিম? বাতাবি লেবু, আর হচ্ছে কি কমলা লেবু, লাইন। ড্রুপ, কাষ্ঠল বীজ। বলো কি কি? বরই, যেটাকে আমরা কুল বলি। আর কি? আম। আর কি মুহিম? আমলা। বলো, পেপো মানে পামকিন, মনে আছে নাকি? পেপো কিভাবে মনে রাখছি? পামকিন। পামকিন মানে কি? ডেফিনেটলি আগে কুমড়া আসতেছে। কুমড়ার যেমন স্কিন আছে, আর একটা স্কিন আছে মৃত মানুষের স্কিনের মধ্যে, শশা। বই মনে হইতেছে নাকি? বেরির কথা মনে আছে? কিভাবে মনে রাখছি? কিভাবে মনে রাখছি? ক্যাডবেরি। কলা, টমেটো। কলা, টমেটো। তোমরা কি ভাবছো যে আমি খুব আজকে তোমাদের পড়াইতেছি আর এই মনে হয় যে সোনার চামচ মুখে নিয়ে বড় হয়েছে? না, এই ধরনের, এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পার হয়ে আসছে।
সম্ভবত এই কারণেই মনে হয়, মানে আরও কিছু ইস্যু আছে আমার লাইফে, যেমন ট্রোমাটাইজড চাইল্ডহুড, তোমরা এই নামটা শুনছো। ট্রোমাটাইজড চাইল্ডহুড মানে হচ্ছে ছোটোবেলায় প্রচুর মারধর খেয়ে আসা, মানুষজন এমন একটা সিচুয়েশন ক্রিয়েট করতো যাতে তুমি সেপারেট, তোমার ফ্যামিলি কিংবা তুমি খুব সেপারেট ফিল করতা, কেউ তোমাদের সাথে মিশতো না, কিংবা দারিদ্রতা, আর অনেক ধরনের ইস্যু আছে, বুঝছো? তো এই ধরনের ইস্যুগুলো আমি হচ্ছে পার করে আসছে। আসার পর আমার যে জিনিসটা মনে হয়েছে, ছোটোবেলা থেকে যেহেতু আমার সাথে মানে আত্মীয় স্বজন মিশতো না, তখন আমার কি হইতো, মুখে বলার দক্ষতাটা হারিয়ে গেছে, মানুষের সাথে কেমনে কথা বলে। তো আমি এটা পারতামই না। আমি মেডিকেল শেষ করছি, ইন্টার্নশিপের সময় গিয়ে একটু একটু কথা বলা শিখছি, কারণ মানুষকে তার স্বজনের মৃত্যুর খবর দিতে হইতো। ওই তখন গিয়ে আমি ধীরে ধীরে ডিলিংটা শিখি যে একটু কথা বলা যায় কীভাবে। তার আগ পর্যন্ত আমি কথা বলতে পারতাম না, সো আমার কোনো ফ্রেন্ড ক্রিয়েট হইতো না। শুধু এই অভাববোধ থেকে আমি বাইর হইতাম না, বাইর না হয়ে আমি সারাদিন রুমে থাকতাম মেডিকেল হোস্টেলে। তখন আমি লেখালেখি করতাম, যে কারণে ওই সময় কিন্তু আবার অনেকে আমাকে নেগেটিভ কথা বলো, ফেসবুকে লিখে কী হবে। খেয়াল করে দেখো, ফেসবুকে লিখে বই লিখছি, ফেসবুকে লিখে আমি টিফিন লিখছি, লিখতে লিখতে আমি পড়ানো শুরু করছি। সো আমার হোল লাইফ ওই যে ওই স্কিলটার উপরে, যে স্কিলটা আমার ছোটোবেলায় ছিল না, কথা বলার, সো লেখালেখিটা, আমার লাইফের যত সম্মান, মানুষের পরিস্থিতি, এভরিথিং কিন্তু ওই সিচুয়েশনটার জন্য আসছে। তো এখানে একটা শিক্ষা আছে, তোমাকে যদি জীবন কিছু না দেয়, মনে রাখবা তোমার আরেকটা জীবে সেই জিনিসটা অন্যদের থেকে বেটার হবে। যারা অন্ধ, তাদের কানের শ্রবণ শক্তি ভালো, তাদের মেমোরি খুব ভালো, তাদের নাকের গন্ধ শোকার ক্ষমতা ভালো, সামনে কেউ আসলে গন্ধ শুনে তারা টের পায়, অল্প শব্দ শুনলে তারা টের পায়। এটা তুমি আমি পারবো না, কারণ আমরা ভাবি চোখ আছে, চোখ দিয়ে আমরা সব কিছু দেখবো। তো তোমাদের লাইফে আসে না এরকম যে ভাইয়া আমি তো ম্যাথ পারতেছি না, চিন্তা করো না, ম্যাথ না পারলে তোমার আরেকটা সাবজেক্ট ভালো লাগবে, তোমার নেক্সট লাইফ ওই সাবজেক্ট বেস করে কেন্দ্র করে গড়ে উঠবে। ভাইয়া আমার ড্রেস সেন্স ভালো না, ড্রেস সেন্স যদি ভালো না হয় তুমি আলাদা হবা, একা থাকবা, শরম পাবা, এর জন্য তুমি করবা, তুমি আলাদা যখন থাকবা তখন কিছু ক্রিয়েট করবা, তাই না মহিম? ঠিক কিনা? আমি তোমাদের একটা কথা বলি, তোমরা এটা বিশ্বাস করবে না, আমরা 4 ভাই 1 বোন। তো 4 ভাই 1 বোন, আরও ইস্যু আছে ফ্যামিলিতে। তো এই ভাই যেটা পড়তো, এই ভাই আমার থেকে 5 বছরের সিনিয়র, এই ভাই আমার থেকে 2 বছরের সিনিয়র। সুমন ভাই 2004 সালে পাশ করছে। আচ্ছা, 1 সালে হুমায়ুন ভাই পাশ করছে, সুমন ভাই 4 সালে, আমি 7 সালে এসএসসি পাশ করছি। তাহলে 1 এবং 7, 6 বছর, বুঝছো? এই ভাই যা কাপড় পরতো, কিছুদিন পর ইনি পরতো, ওই কাপড়টা আমি পরতাম। তো আমি যেহেতু শুকনা টুকনা ছিলাম, যে কারণে আমার বেল্ট এর জায়গায় দড়ি বা কিছু বেঁধে রাখা লাগতো, দেখা যেত না, শার্টের নিচে থাকতো। ইন্টারমিডিয়েটে গিয়ে আমি সবচেয়ে কষ্টটা ফেস করছি, সেটা হলো আমার এই ভাই যা বই পড়তো, উনি এক পড়ালেখা ইন্টারমিডিয়েটে গিয়ে ছেড়ে দিয়ে আবার কারিগরিতে চলে গেছে, কুলাইতে পারতেছিল না, মানে পড়ালেখা না করে কুলাইতে পারতেছিল না। তখন ওই বইগুলো আমার কাছে আসে। তো 4, আমি 7, তার মানে 3 বছরের ডিফারেন্স। তাহলে 3 বছরের পুরাতন বই দিয়ে আমি ইন্টারমিডিয়েট ফার্স্ট ইয়ার পড়ছি, সেকেন্ড ইয়ারে গিয়ে ওগুলো 4 বছরের পুরাতন হয়ে গেছে, মেডিকেলে গিয়ে ওগুলো 5 বছরের পুরাতন হয়ে গেছে, মেডিকেল সেকেন্ড টাইমে গিয়ে 6 বছরের পুরাতন হয়ে গেছে। 6 বছরের পুরাতন বই দিয়ে আমি মেডিকেল অ্যাডমিশন দিছি। ওই সময় আমার যা কষ্ট হইতো, যে কোচিং সেন্টারে প্রশ্ন করতো সেকেন্ড টাইমের দিকে, তখন তো আমি কোচিংটা বেসিক্যালি করি, ফার্স্ট টাইমে তেমন কোচিংই করি নাই, একটা ক্লাস করছি। তো আমার খুব খারাপ লাগতো, কারণ বায়োলজির প্রশ্ন বেশিরভাগ আসতো নাসিম মানু থেকে, তাহলে কোচিংয়ে আমি এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারতাম না। যেগুলো আজমল স্যারের বই পুরাতন বইয়ে কমন পড়তো সেগুলো আমি পারতাম, হাসান স্যারের বইয়ে পুরাতনে যেগুলো কমন পড়তো আমি পারতাম, বাকিগুলো আমি পারতাম না। সো আলটিমেটলি মেডিকেল অ্যাডমিশনের পরীক্ষার দিনে গিয়ে এইটা একটা বড় ইফেক্ট হয়ে দেখা দেয়, যে আমি কিছু কিছু প্রশ্নের উত্তর দিতে পারি নাই, যে প্রশ্নগুলো আমি আসলে কোনো দেখিও নেই, পড়েও নেই। বুঝতে পারছো? তো তোমরা তো এই জায়গায় লাকি। তো ওইটা একটা প্রবলেম থেকে কিন্তু আমি কিন্তু অনেক কাল আগেই ভাবছিলাম যে অন্তত সার্চ করে স্টুডেন্টরা যেন কিছু বাইর করতে পারে, যা চাই তাই বাইর করতে পারে। দেখো, লেকচার পাবলিকেশনসের বই তোমাকে পড়তে হবে না, বাট দু একটা ইনফরমেশনের জন্য যদি ভালো থাকে ওখানে, তুমি চাইলে কিন্তু তালাশ থেকে ওটা কালেক্ট করে নিতে পারবা। সো তালাশটা এইরকম যে, যেগুলো তোমাদের কাছে ছিল না, তালাশে স্টিল আমার প্ল্যান হচ্ছে, যে তালাশে স্টুডেন্টরা কখনো পে করবে না। তাহলে তালাশটা কিভাবে আমরা চালাবো? যেমন আজকে আমি একটা বড় অঙ্কের একটা চেক লিখে দিতে হয়েছে আমাকে তালাশের ডেভেলপমেন্ট পারপাজে, প্রত্যেক দিন খরচ হইতেছে তালাশের। তো আমি তো চাইলে ওটা চালাইতে পারবো না,
তো আমরা প্ল্যান করছি যে তালাশে আমরা অ্যাড দিব। অ্যাড মানে হচ্ছে যে তালাশের সার্চ বারে বইগুলো যখন দেখাচ্ছে না, কোনো একটা জায়গায় আমরা কোনো একজন টিচারের বইয়ের প্রমোট করব, বিনিময়ে সে আমাদের পে করবে, তালাশ চলবে, স্টুডেন্টরা ফ্রি পেতে থাকবে। সো তালাশকে আমরা এইভাবে একটা হচ্ছে ফিজিবল একটা প্রজেক্টে কনভার্ট করব। সো নেক্সট টাইমে যদি কোনো অ্যাড আসে তাহলে ভেবে নিবা ওই অ্যাড দিয়ে তালাশ চলতেছে। স্টুডেন্টদের কাছ থেকে আমাদের এখানে টাকা নেওয়ার প্ল্যান নেই, স্টুডেন্টের জন্য ফ্রি, পে করবে টিচাররা। সো দেখো আমি এইভাবে পড়াইলাম, এবার আমরা অপ্রকৃত ফল, প্রকৃত ফল, যৌগিক ফল, গুচ্ছিত ফলগুলো আমরা এইভাবে পড়ে ফেলবো। তো আমাদের কাছে এটা সহজ একটা জিনিস, বুঝছো? একবার পড়বা, ক্লাস শেষে যেটা করবা আধা ঘন্টার মধ্যে মুখস্থ করে ফেলবা। এটা মনে রাখবা, যে ফল পারবে সে পরীক্ষায় গিয়ে একটা এমসিকিউ অতিরিক্ত পারবে, বুঝছো? তাহলে আজকে আমরা চলে আসি পুষ্প সংকেতে, আমরা চলে আসবো। ওকে, কোথায় আসবো মুহিব? পুষ্প সংকেত। প্রিয় স্টুডেন্ট, পুষ্প সংকেত আমি যখন তোমাদের পড়াবো তখন তোমরা একটু টেনশন করবা না, বরং দেখবা যে আসলেই তো এই শব্দগুলো আমাকে ব্যবহার করতে হবে। দেখো, একটা পুষ্প লিঙ্গ কি, পুরুষ না স্ত্রী নাকি কি উভলিঙ্গ, এটা প্রমাণ করতে হবে আমাদের, ঠিক কিনা বলো তো? ঠিক কিনা? তারপর হচ্ছে বিভিন্ন স্তবক। ডু ইউ নো হোয়াট ইজ স্তবক? স্তবক মানে হচ্ছে স্তর অনুযায়ী অংশ, ঠিক না? স্তর অনুযায়ী অংশ মানে আগে তুমি কোনটা লিখবা, তারপরে কি লিখবা, ওই অংশগুলোকে যে দিচ্ছ স্তর অনুযায়ী, দ্যাট ইজ কল স্তবক। বুঝতে পারছো? তাহলে শব্দটা কিন্তু স্তবক, এটা কিন্তু দিতে হবে যে কোনো পুষ্পের লিঙ্গ বিভিন্ন স্তবকগুলো, মানে বিভিন্ন ফুলের যে স্তর বা অংশগুলো আছে এগুলো দিতে হবে। এবং সেই স্তবকের সদস্য সংখ্যাটা কি আমাদের একটু মেনশন করে দিতে হবে না? প্রত্যেকটা স্তবকের সদস্য সংখ্যা, যেমন তুমি যখন সোডিয়াম ক্লোরাইড লেখো, সোডিয়াম এবং ক্লোরাইডের অনুপাত সেম, ঠিক কিনা? তুমি যখন হচ্ছে অন্য কোনো সংকেত লেখো তখন 2, 3 দিয়ে ম্যাচ করতে হয় কিনা, সামনে পেছনে ম্যাচ করতে হয় কেমিস্ট্রিতে। সো তোমাকে কি এগুলো দিতে হবে না, যেখানে কোনটা কতটুকু করে থাকে? সবই দিতে হবে। তাহলে ওই স্তবকের সদস্য সংখ্যা দিতে হবে। এই যে দেখো এখানে অবস্থানের কথা বলছে, উইদাউট অবস্থান তুমি একটা পুষ্প সংখ্যা লিখতে পারবে না। তুমি বলো তো, আগে সিএল দিয়ে পরে এনএ দিয়ে, সিএল এনএ, এটা কি সোডিয়াম ক্লোরাইড হয়? বলো তো, এটা সোডিয়াম ক্লোরাইড হয়? এটা কি? এটা সোডিয়াম ক্লোরাইড হয়, খেয়াল করো, এটাও সোডিয়াম ক্লোরাইড হয়। বাট ইস্যুটা কি? ইস্যুটা হচ্ছে আমার দেশে আমি যদি এটা প্রচার করি, আমি যদি এখন আমেরিকায় গিয়ে পড়াশোনা করি, সেখানে গিয়ে দেখবো এনএ আগে দিছে সিএল পরে দিছে, এলোমেলো হবে না আমার বুঝতে? বুঝতে অসুবিধা হবে কি না? আমি যদি এটা লিখি টিচার কি বুঝতে পারবে? বুঝতে পারবে না। তাহলে আমাকে একটা কমন প্ল্যাটফর্মে আসতে হবে, একটা কমন শব্দে, একটা সিকোয়েন্সে আসতে হবে। তাহলে পৃথিবীর সবাই একই জিনিস একইভাবে লিখবে। এজন্যই কিন্তু এখানে বলা হয়েছে যে তাদের অবস্থানগুলো আমাদের ঠিক করে দেখাইতে হবে। এবং তুমি যদি দেখো, আচ্ছা এইটার পর এটা লিখছি, তারপর এটা লিখছি, তাহলে কিন্তু তুমি যখন একটা ফুল বানাইতে যাবা ওখান থেকে, আচ্ছা এই পোরশনটা দিলাম, পরের পোরশনটা দিলাম, তারপরের পোরশনটা দিলাম, দেখতে দেখতে দেখবে একটা সম্পূর্ণ ফুল হবে। নইলে দেখো, প্রথমে দিছে মাতৃঅক্ষ, মাতৃঅক্ষরটা যদি না দাও ফুল হবে? সব কিছু দেওয়ার পর উপরে দিলাম মাতৃঅক্ষ, তাহলে ফুলটা কি আকাশ থেকে ঝুলতেছে? ঝুলতেছে কিনা? দিছো গর্ভাশয় ইত্যাদি ইত্যাদি, সবার প্রথমে মাতৃঅক্ষর জায়গা দিছে দল। তাহলে তোমরা আমাকে বলো তো, ফুলের পাপড়ির এখানে গর্ভাশয় ঝুলে থাকে? তো তোমাকে কি অবস্থানগুলো ঠিকঠাক লিখতে হবে না? তাহলে আরেকবার আমরা দেখে আসি, পুষ্পের লিঙ্গ, বিভিন্ন স্তবক, সেই স্তবকের সংখ্যা এবং অবস্থান তোমাকে দিতে হবে। এবার চলে আসি আমরা সম এবং অসম সংযুক্তি। হোয়াট ইজ সম এবং অসম সংযুক্তি? দেখো, যদি এটা একটা হচ্ছে পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, এটা একটা পাপড়ি, দেখো এরা কি সেম না সবাই মুহিব? সবাই কি পাপড়ি কিনা? এই যে দেখো এখানে কানেক্টেড আছে, কানেক্টেড আছে, কানেক্টেড আছে, কানেক্টেড আছে। তাহলে এটা কি সম ধরনের জিনিসগুলো সংযুক্ত থাকে, দ্যাট ইজ কল সমসংযুক্তি। বুঝছো এবার তোমরা? এবার বলো তো, এই পাপড়িগুলা যদি গর্ভাশয়ের সাথে লেগে থাকে, এটা গর্ভাশয়, পাপড়িগুলা লেগে আছে যে এখানে, তাহলে কি গর্ভাশয় পাপড়ি আলাদা জিনিস না? এটার নাম হচ্ছে অসম অ্যাটাচমেন্ট, অসম সংযুক্তি। বুঝতে পারছো তোমরা?
পাপড়ির সাথে পাপড়ি সমসংযুক্তি, পাপড়ির সাথে গর্ভাশয় অসম সংযুক্তি। এটা আমরা ধীরে ধীরে পাবো, যখন লিখতে পারবো তখন পাবো। এবার চলে আসি মঞ্জুরি পত্র আছে কিনা। মঞ্জুরি পত্র আছে কিনা এটা আমরা একটু পরে দেখব। মঞ্জুরি পত্র কোথায় আছে দেখো, এই যে একটা চিহ্ন আছে, আচ্ছা এখন পর্যন্ত মঞ্জুরি পত্র এখানে দেওয়া নাই, এই জন্য আমরা বলতেছিলাম। সো যে সংকেতের মাধ্যমে প্রকাশ করা হয় তাকেই পুষ্প সংকেত বলে। তাহলে পুষ্পের এই জিনিসগুলা এইভাবে যে সংকেতের মাধ্যমে আমরা প্রকাশ করি তাকে পুষ্প সংকেত বা ফ্লোরাল ফর্মুলা বলে। লেটস মুভ অন। কিসের জন্য আমরা কি দিব দেখো, মঞ্জুরি পত্রের ইংলিশ হচ্ছে ব্রাক্ট, তাহলে বি আর দিব কিংবা বি দিব। কিন্তু এখানে দেখো উপমঞ্জুরি যখন আসে দ্যাট ইজ কল্ড ব্রাক্টিওল। তার ব্রাক্টিওল আর ব্রাক্ট তো ডিফারেন্ট ডিফারেন্ট নাম, ওটা মঞ্জুরি এটা উপমঞ্জুরি। তাহলে দেখো এখানে এল অ্যাড করা হয়েছে কিংবা এখানে ছোট হাতের একটা বি অ্যাড করা হয়েছে, মানে এগুলো উপমঞ্জুরি। তাহলে ছোট হাতের বি দিব আমরা, বড় হাতের বি দিয়ে শুরু করলে আমরা শেষটা এল দিয়ে দেবো, দ্যাট ইজ কল্ড ব্রাক্টিওল। মঞ্জুরি উপমঞ্জুরি। উপবৃত্তির জন্য দেখো এপিক্যালিক্স, মঞ্জুরি বৃত্তির জন্য হচ্ছে ক্যালিক্স। আর তোমরা জানো দল বা পাপড়ির জন্য করলা, সি, রাইট। পুষ্পপুটের জন্য আমরা দিলাম পেরিয়েন্থ, পি, আর পুংস্তবকের জন্য অ্যান্ড্রো, আর স্ত্রী স্তবকের জন্য গাইনি। তো এই টার্মগুলো আমরা ব্যবহার করব। এখন আমরা একটু দেখবো হোয়াট ইজ পুষ্পপুট। দেখি আমরা পুষ্পপুটটা কোথায় আছে। পুষ্পপুটটা কোথায় আছে আমরা একটু দেখি। আচ্ছা, পেরিয়েন্থ বা পুষ্পপুট এই জিনিসটা এখানে বলা আছে, আমি একটু তোমাদের দেখাই জিনিসটা কি। এটা হাসান স্যারের বইতেও আছে, হাসান স্যারের বইয়ে তেমন একটা বলা নাই, আবুল হাসান স্যারের বইয়ে। গাজী আজমল স্যারের বইয়ে কিন্তু পুষ্পপুটটা দারুণ করে বলা আছে, বুঝতে পারছো? আজিবুর স্যারের বইয়ে আরো সুন্দর করে বলা আছে। তো যাই হোক না কেন, আমরা এইটাতে দেখি পুষ্পপুটটা। এটা একটা দারুণ টার্ম, হ্যাঁ এটা একটা দারুণ টার্ম, আমি একটু তোমাদের দেখাইতেছি। দেখো পেরিঅ্যান্থ বা পুষ্পপুট, বৃত্তি দলকে যখন আকার আকৃতি বা বর্ণে আলাদা করা যায় না, দেখতে এরা একই রকম, তখন তাদেরকে পুষ্পপুট বলে, বুঝছো? তখন আর পেটাল না বলে, তখন আর টেপাল বলে, বুঝছো? পেটাল না বলে তখন বলে টেপাল। হোয়াট ইজ দিস? বৃত্তি এবং দলকে আলাদা করা যাচ্ছে না মানে কি? আমি তাহলে একটা গুগলে একটা ছবি আপলোড দিই, এখান থেকে একটা ছবি দেখি পেরিঅ্যান্থ বলে কিছু পাওয়া যায় কিনা। পেরিঅ্যান্থ, আমরা ধীরে ধীরে এই জিনিসগুলো আমরা আমাদের অ্যাপে অ্যাড করে ফেলবো। ক্যালিক্স দল, আচ্ছা বেটার হলো এই ছবিটার দিকে তোমার একটু তাকানো। আচ্ছা তোমরা আমাকে বলো তো, এখানে ক্যালিক্স আর পেটালগুলা একসাথে আছে, দেখে মনে হচ্ছে না এগুলো একই জিনিস? এই নিচের গুলা দেখে আর উপরের গুলা দেখে একই জিনিস মনে হচ্ছে কিনা? যখন একই জিনিস মনে হবে, আলাদা করা যাবে না, দ্যাট ইজ কল্ড টেপাল বা পেরিয়েন্থ বা পুষ্পপুট। বুঝতে পেরেছো? হোয়াট ইজ পুষ্পপুট? পরীক্ষায় আসবে। পুষ্পপুট কি? পুষ্পপুট হচ্ছে যখন বৃত্তি এবং দলকে আলাদা করা যায় না, আকার আকৃতিতে, বর্ণে ইত্যাদি ইত্যাদিতে। জাস্ট আকার আকৃতি তুমি দিতে পারো, শেষ। আমরা একটু আগাই। দেখো এখানে কিছু কথা আছে, হ্যাঁ। এক প্রতিসম, বহু প্রতিসম, এখানে যে যেখানে সাইনগুলো আছে আমি একটু দেখাই। আচ্ছা বলো তো, এক প্রতিসম বলতে কি বোঝাচ্ছে জানো? তুমি যদি এটা ভাগ করতে চাও, তাহলে একবার তুমি ভাগ করতে পারবা, এটা একটা এটা একটা, দুইটা পোরশন হবে। এখানে দেখো তো, আমি যখন একবার এটা ভাগ করছি,
এই যে এখানে একটা পোর্শন এখানে একটা পোর্শন আসছে না মুহিব, কিংবা দেখো আমি একবার ভাগ করতে পারছি এই একটা পোর্শন এই একটা পোর্শন, তাহলে বুঝছো কেন এই চিহ্নটা ব্যবহার করছে। এই চিহ্নটা ব্যবহার করার কারণ কিন্তু এইটাই যে একবার তুমি ভাগ করবা দুইটা সমান অংশে বিভক্ত হবে, আর ভাগ করতে পারবে না। বাট যখন বহু প্রতিসম হবে, দেখো একবার ভাগ করলাম এদিকে একটা পোর্শন এদিকে একটা পোর্শন, আরো একবার করলাম, তাহলে তাতে 1 2 3 4 চারটা অংশ হলো না মুহিব। তো যেটা করতে হয় সেটা হলো এটাকে একটা বৃত্তের মাধ্যমে প্রকাশ করতে হয়, বহু প্রতিসম। তাহলে দেখো এক প্রতিসম কি আর বহু প্রতিসম চিহ্নটা কেন আসছে। এবার চলে আসি আমরা এইটা, এটা ঢাল, এটা হচ্ছে তলোয়ার, বুঝতে বুঝতে পারছো? তাহলে এটা পুরুষের প্রতীক। আর এটা হচ্ছে আয়না, এটা হচ্ছে আয়নার হ্যান্ডেল, ভ্যানাসের আয়না। এটা হচ্ছে ফিমেল, সৌন্দর্যের প্রতীক। তাহলে ওটা হচ্ছে পুরুষ, এটা হচ্ছে স্ত্রী। আর এইটা কি বলতো, এটা হচ্ছে কমন প্রতীক। এটার মধ্যে আরেকটা আছে, দেখো এই যে এইভাবে দেওয়া আছে, এটাও একটা। সো এটা মেল ফিমেল দুইটা একসাথে। আর তোমরা জানো যখন বহু সংখ্যা, মানে স্পেসিফিক কোনো সংখ্যা নাই, তখন আমরা এটা ব্যবহার করব, অনির্দিষ্ট, স্পেসিফিক নহে। ঠিক আছে? তাহলে আমরা এক কাজ করি, সমসংযোগ এবং অসম সংযোগ কিভাবে বোঝায়। এই যে দেখো এখানে এটা দেখছো, উপরে একটা দাগ টেনে দিছে, দিয়ে বলছে যে দল এবং পুংস্তবকগুলো কানেক্টেড থাকে। দিস ইজ কল কি, এটা তো সংযোগ তো বুঝলাম, সম না অসম? অসম, অসম সংযোগ। দল আলাদা, পুংস্তবক আলাদা। এখানে এসে এই যে দেখো অসম সংযোগ এখানে লেখা আছে। তাহলে দল এবং পুংস্তবকটা একসাথে যুক্ত থাকে। ঠিক আছে? আরেকটা আমরা একটু দেখি, যখন গয়ের নিচে আমরা এইভাবে দাগ দিব, বলো তো এইটা কি? আর গয়ের যখন আমরা উপরে দাগ দেব এইটা কি? তোমরা পারো কিনা এটা বলতে, আমি একটু দেখি। গতদিনে তো খুব রাগারাগি করছি, আজকে এইটা দেখে তোমরা আমাকে বলো এইটা মানে কি। দাও দাও দাও, সবাই বলো দ্রুত। আচ্ছা, অধিগর্ভ অধগর্ভ সেম জিনিসটা দেখো, গর্ভাশয় উপরে, এটা শুধু মনে রাখলেই হবে। তাহলে বাকি জিনিসগুলো কোথায়? গর্ভাশয় উপরে, অধিগর্ভ বা সুপেরিয়র ওভারি, তাই না? আর এইটাতে হচ্ছে অধগর্ভ, নিচে থাকে, গর্ভাশয় নিচে, বাকি জিনিস উপরে, গর্ভাশয় নিচে। ঠিক আছে? আর অর্ধ অধগর্ভ যখন পাশাপাশি থাকে গর্ভাশয়, তখন এই রকম করে আমরা গ দিই, অনলি গ দিই। তো প্রিয় স্টুডেন্ট, শেষ শেষ লেখার পদ্ধতি নিয়ে এখানে বিভিন্ন ধরনের কথা বলা আছে। আমরা জানি কোনোটা যদি অনুপস্থিত থাকে সেটার পাশে আমরা শূন্য দিব। ঠিক আছে? আচ্ছা, তোমরা আমাকে দ্রুত এটা বলো তো, তোমরা পারো কিনা এটা। আচ্ছা, এটা দরকার নেই। ও আচ্ছা, এই প্রশ্নটা যদি আসে, দেখে বলো তো এখানে কি অ্যান্ড্রো বা পুরুষ পাঠ আছে? মুহিব, পুরুষ পাঠ আছে এখানে? কোনো পুরুষ পাঠ নাই, কিন্তু গাইনি পাঠটা আছে কিন্তু 3টা। ঠিক আছে? গ এখানে দেখো, মানে হচ্ছে গাইনি পার্ট আছে 3টা। তাহলে বলো তো এই পুষ্পটা পুরুষ পুষ্প না স্ত্রী পুষ্প? মুহিব, এই জন্য দেখো এখানে কিন্তু এই পুষ্পের কোনো লিঙ্গ দেয়নি, মেল না ফিমেল এই কথাটা এখানে বলে নাই যদিও, তাই না? ফিমেল, কারণ ফিমেল পার্টে 3টা পোর্শন আছে, কিন্তু মেল পার্টে কোনো পোর্শন নাই। আমরা একটু আগাই, এগুলো ধীরে ধীরে হয়ে যাবে আর কি। আচ্ছা, তোমরা তো সবাই এই জিনিসগুলো দেখে আসছো না? আমি যখন তোমাদের প্লাসেন্টেশন ইত্যাদি ইত্যাদি দেখাচ্ছিলাম, তোমরা তো এই জিনিসগুলো দেখে আসছো, এটা তো তোমাদের পড়ানো লাগবে না। ওই যে আমরা সেদিন আর্ট করে দেখালাম না মুহিব, এই যে এইরকম করে আর্ট করে দেখালাম না, দেখাইছি কিনা? আর্ট করে দেখাইছি তো। এটা দেখো ফাঁকা, এটাতে তো দাগ দাগ দিছে, আর এটা ব্ল্যাক কালার দিছে। তো এইটার রিজনটা কি? তুমি কি এই ব্ল্যাকটা এইটাতে ব্ল্যাক করতে পারবা কিনা? তোমরা এখন আমাকে একটু দ্রুত বলো তো, যে কেন এটা সাদা, এটাতে কেন দাগ দাগ আর এটা কেন ব্ল্যাক? হু নোজ, দেখি কারা ট্যালেন্টেড আছো। নেক্সট,
মেডিকেলে টপ কারা করবা এটা দেখে বোঝা যাবে। দেখি দেখি আলাদা আলাদা কালার কোড কেন ব্যবহার করেছে। এখনো আনসার আসে নাই, এখনো আসে নাই। কালার কোডের কথা আমি বলছি, এগুলো তো আলাদা আলাদা আমরা সবাই জানি। এই যে দেখো, বাইরে থেকে ভেতরে এটা ক্রোম আমরা সবাই জানি। সেটা হলো দেখো, এটা ব্ল্যাক, ব্ল্যাক মানে এটাতে কালার আছে এটা বোঝাচ্ছে। তোমরা কি জানো না দল কালারফুল, এই জন্য ডার্ক করে দিছে যে এইটাকে ডার্কই রাখতে হবে। এটা সবুজ, এটাতেও কালার আছে, আর এটাতে আসলে দেওয়ার কোনো সুযোগ নাই, বাট এটাতেও কালার থাকতে পারে, এটাও সবুজ হয়। বাট এইটা ব্ল্যাক করার একটাই কারণ, সেটা হলো যে এটাতে কালার থাকে। বুঝতে পেরেছো তোমরা? ক্রোম আমরা বুঝেছি, সবগুলো আলাদা আমরা এটাও বুঝেছি, বাট কালার কোডগুলো তোমাকে ম্যাচ করতে হবে। এখন তোমরা আমাকে বলো তো, তোমরা এই ছবিটা তো আর্ট করতে পারবা, 3টা বৃত্ত অঙ্কন করলে বাইরেই এইগুলো তুমি আর্ট করতে পারবা। এখন প্রশ্ন হলো, তোমরা কি কালারগুলো ভুল করবা কখনো? বাইরেরটাতে কিছু দিবা না সাদা, পরেরটাতে দাগ দাগ দিবা, তারপরেরটাতে তোমরা ডার্ক করে দিবা, পারবা কি না? পারবা তো নাকি? ইয়েস, মনে থাকবে? এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু পরীক্ষায় ভালো মার্ক এনে দেয়, ছোট ছোট জিনিসগুলো অন্যরা জানে না, তুমি এখন থেকে জানো। এইটাই হলো তোমার এগিয়ে থাকার কারণ। ঠিক আছে মুহিম? আচ্ছা, তো এইটার নাম কিন্তু আবার পুষ্প প্রতীক, এখানে প্রতীক দিয়ে বোঝানো হয়। তো আমরা ধীরে ধীরে আসি, এই যে এখানে আসি আমরা, 2টা ছবি এখানে পড়বা তোমরা, 2টা এখানে ছবি পড়বা, দেখবা যে তোমাদের পুরো বইয়ের পড়া শেষ। এই 2টা ছবি পড়লে এরপরে যা যা থাকে সবই পারবা। একটা হলো জবা, মালভেসি গোত্রের, পরীক্ষায় এইটা দিয়ে এইটা চাবে, কিংবা এগুলো 2-1টা দিয়ে এইটা চাবে, কিংবা ওই যে ছবিটা চাবে, প্রতীক ছবিটা, প্রতীক দিয়ে এইটা চাইতে পারে, এইটা দিয়ে প্রতীক চাইতে পারে, এইটা দিয়ে প্রতীক চাইতে পারে, ওইটা দিয়ে এটা চাইতে পারে। সো তোমরা যেটা করবা, আমার যে ওয়ান শটগুলো আছে, ওয়ান শট অবশ্যই অবশ্যই দেখে নিবা। ওখানে আমি এগুলো নিয়ে আলোচনা করেছি আরও ডিটেইল, মানে কোশ্চেনটা আমি সলভ করে দিয়েছি। তো নেক্সট টাইমে যদি কখনো পরীক্ষার হলে যাও, অবশ্যই অবশ্যই ওয়ান শটগুলো একবার করে দেখবা, দেখবা যে তোমার কভার হয়ে গেছে। কই পাবো? ইউটিউবে যাওয়া, তোমাদের টিচার, তোমাদের ভাই ক্লাস নিতেছে অনলাইনে ফ্রিতে, তোমরা জানো না কোথায় পাবা? শেম অন ইউ। মুহিব, আমরা এখন জবা ফুল দেখতেছি, তোমরা তো জানো জবা ফুলে পুংকেশরও আছে, গর্ভমুণ্ড আছে, আছে কিনা? তোমরা তো সবাই জানো, জানো কিনা? জানো কিনা মুহিব? তাহলে বলো তো, তাহলে পুরুষ পার্ট স্ত্রী পার্ট আছে, তাহলে আমরা লিঙ্গটা এখানে লিখতে পারলাম না মুহিব? জবা ফুলে সবগুলো 5টা 5টা করে থাকে, দল, বৃতি, উপবৃতি। তাহলে বলো তো, আমরা যে কাটি মিনিমাম 5 ভাগে ভাগ করতে পারবো না সবগুলাই, দেখতে সবগুলো সেম সেম ভাগ হবে। তাহলে বহু প্রতিসম কিনা মুহিব? তাহলে প্রথমে প্রতিসাম্যতা আমরা লিখেছি, তারপর আমরা লিঙ্গ লিখেছি, রাইট? তো কেন এটা সামনে চলে আসলো? এর কারণ হলো, আমরা যখন ফুলের দিকে তাকাই প্রথমে, তখন আমরা বুঝি আচ্ছা এটা মেল ফিমেল ফুল, বুঝলাম 5 ভাগে ভাগ করা যাবে, আমরা এটাও বুঝলাম। তাহলে এই দুটো কিন্তু এই জন্য সামনে চলে আসছে। তারপর কি, ফুলের পার্ট পার্ট করে আমরা ভেতরে যাবো, বলো যে এরপর কি, বাইরে থেকে ভেতরে উপবৃতি না, উপবৃত্তির ভেতরে কি বৃতি না, তার ভেতরে কি দল না, তার ভেতরে কি পুরুষ পার্ট না, পুরুষ পার্টের একবারে মাঝখানে কি কেন্দ্র স্ত্রী পার্ট। তাহলে সিকোয়েন্সটা ঠিক আছে, ঠিক কিনা? সিকোয়েন্সটা ঠিক আছে। এখন আমি এক কাজ করি, এটা ম্যাচ করে দেই আমি ছবিটার সাথে। কোথায় গেল ছবিটা? আচ্ছা, সবার আগে আমরা চলে আসি, দেখো এখানে একটা ডট দিয়ে মাতৃ অক্ষর দিছে, দিছে কিনা? মানে ফুলটা ওইটার উপরে থাকবে। তার সবার আগে মাতৃ অক্ষর, তারপর ফুলের পোর্শনগুলো আমাদের লিখতে হবে। তাহলে মাতৃ অক্ষরটা আগে দিলাম, তা ফুলের পার্টটা আমরা দিলাম। জবা ফুলে এমনি থাকে কিনা দেখো তো, ফুলটা এইটা, মাতৃ অক্ষরে এইটা, তাহলে মাতৃ অক্ষরে এইটা, ফুলটা এই যে নিচে, ঠিক না? 5 দিয়ে কি বোঝায় একটু পরে যাচ্ছে। এখন তোমরা আমাকে বলো তো, এটি একটি দ্বিবীজপত্রী উদ্ভিদ না? তাহলে এর যত পর্ষণ থাকবে সবগুলোই কি পেন্টামেরাস না? ঠিক কিনা? 5টা 5টা করে থাকবে কিনা? বেশিরভাগ অংশ কি 5টা 5টা করে থাকবে। যদি এটা পোয়াসি হইতো, ঘাস গোত্রীয় হইতো, তাহলে 3টা 3টা করে থাকতো। এই কিছুক্ষণ পর যখন আমরা ধান দেখবো, দেখবো ওখানে 3টা 3টা করে লেখা আছে।
তাহলে এখানে 5 5 5 5 করে থাকবে। তাহলে সবার আগে আমরা যেটা করলাম দেখো, মাতৃ অক্ষরটা দিলাম, আর আমি এই তিনটাই তোমাদের আর্ট করা শিখিয়েছি। তোমরা যেটা করবা, প্রথমে বৃত্ত অঙ্কন করবা, বৃত্ত অঙ্কন করার পরে বৃত্ত অঙ্কন করবা 1 2 3 4 5 এইরকম করে বৃত্ত অঙ্কন করবো। দেখো একটা বৃত্ত লাগবে, দুইটা লাগবে, তিনটা লাগবে, এটার জন্য 4টা লাগবে, গড় জন্য 5টা লাগবে। আমি তোমাদের একটু পরে দেখাচ্ছি আর্ট করে। তাহলে প্রথম কি মুহিব, প্রথম হচ্ছে যেটা, সেটার নাম হচ্ছে উপবৃত্তি। উপবৃত্তি কটা? 1টা 2টা 3টা 4টা 5টা, 5টা না মুহিব? এবং 5টা কি কানেক্টেড আছে? একটার সাথে আরেকটা যুক্ত আছে? নাই। 5টা যেহেতু কানেক্টেড নাই, এই জন্য আমরা এর দুই পাশে কোনো ব্র্যাকেট দিব না, এর দুই পাশে কোনো আমরা ব্র্যাকেট দিব না। পরের ছবিটা দেখো তো, এই যে ভেতরে যেটা আছে, এই যে দেখো উপবৃত্তিতে কোনো কানেকশন নেই। এরপর দেখো বৃত্তিগুলো, এই যে বৃত্তি, জবা ফুলের বৃত্তি হচ্ছে ভালভেট। ভালভেট মানে হচ্ছে প্রান্তটা স্পর্শ করে আছে, দেখছো একটা আরেকটাকে স্পর্শ করে আছে। তাহলে বলো তো এগুলো সব কানেক্টেড কিনা, সমসংযোগ কিনা? সমসংযোগ বোঝাইতে দেখছো এখানে কি করছে, বৃত্তি লিখে দুই পাশে ব্র্যাকেট দিয়ে দিছে, যে এই 5টা একসাথে থাকে। ওকে, আবার দেখো এরপরে এই যে ভেতরে দেখো দল, দলটা কি টুইস্টেড না? এই যে দেখো দল দিছে, দল কটা? 5টা না? 5টা দিছে। দলগুলো দেখো এই যে ভেতরে একটা এর সাথে যুক্ত, যেখান থেকে পুংস্তবকগুলো উৎপন্ন হয়েছে, দেখছো পুংস্তবকগুলো উৎপন্ন হয়েছে। তাহলে দল আলটিমেটলি পুংস্তবক যেখান থেকে আসে, দলও সেখান থেকে আসে, মানে দুইটাই গর্ভাশয়ের প্রাচীর থেকে আসে। বলো তো, তুমি যে মায়ের পেট থেকে আসছো, আমি যে মায়ের পেট থেকে আসছি, তাহলে তোমার আমার মধ্যে কানেকশন আছে কিনা? কানেকশন আছে কিনা? এই যে দেখো দল এবং পুংস্তবক দুজনে একই জায়গা থেকে আসছে, এই জন্য উপরে একটা আমরা দাগ দিয়ে দিয়েছি, অসম সংযোগ। ঠিক আছে? আচ্ছা, এবার আমরা চলে আসি, দেখো এটা টুইস্টেড প্যাটার্নে দেওয়া আছে, কারণ জবা ফুলের ক্ষেত্রে টুইস্টেড থাকে, আমি তোমাদের আর্ট করে বোঝাবো। এরপর দেখো এই যে নিচে কি দেওয়া আছে, এখানে অনেকগুলা পুংস্তবক দেওয়া আছে। খেয়াল করে দেখছো পুংস্তবকগুলো কোনোটা এরকম বড় করে দিছে, বড়, আর কোনোগুলো এরকম ছোট করে দিছে। বলো তো কেন ছোট বড় করে দিছে? যেন ওই জায়গায় অনেকে থাকতে পারে। বুঝতে পারছো? আমি দাঁড়ালাম, তুই দাঁড়ালে, ছোট একটা পিসি মাঝখানে আমরা দিতেই পারি। 3জন দাঁড়াইতে পারলাম কিনা এখানে, রাইট? তাহলে 100 জন মানুষ দাঁড়াইছে, ওখানে ছোট ছোট পুচকিগুলো ঢোকা দাও, তাহলে দেখবো 200 জন মানুষ হয়ে গেছে। জায়গা থাকে, কিছু জায়গাগুলো ভরাট করে। তাহলে তাতে যেটা হয়, পুংস্তবকের পরিমাণ বাড়ে। পুংস্তবক যত বাড়বে, পরাগরেণুর পরিমাণ তত বাড়বে। মোর পরাগরেণু প্রজননের নিশ্চয়তা তত বাড়ে। বুঝছো? তারপর দেখো গর্ভাশয়। গর্ভাশয় দেখো একটা জায়গার মধ্যে আছে, একটা প্রকোষ্ঠ, 2টা 3টা 4টা 5টা, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট গর্ভাশয়। গর্ভাশয়ে প্রত্যেকটাতে 2টা করে সাদা সাদা ডিম্বক দিয়েছে, তাই না? আমরা জানি জবা ফুলের ক্ষেত্রে গর্ভাশয় হচ্ছে অক্ষীয়। দেখো এই সাদা সাদা জিনিসগুলো যে মাঝখানের অক্ষ থেকে আসছে, অক্ষ থেকে এদিকে আসছে, আসছে না? লাস্ট ক্লাসে আমি শিখাইছি না, এক্সকে জবা দিব, একজাইল বা অক্ষীয় অমরা বিন্যাসের উদাহরণ হচ্ছে জবা, বলছি কি না? আর ঢেঁড়স। তাহলে ওই জিনিসটাই কিন্তু এই যে এখানে দিচ্ছে, দেখো পুংস্তবক যেহেতু অনেকগুলা, এই জন্য আলফা দিছে, দেওয়ার পর ব্র্যাকেট দিয়ে দিছে যে এরা একই জায়গা থেকে উৎপন্ন হচ্ছে। গর্ভাশয় দেখো 5 প্রকোষ্ঠ বিশিষ্ট দিয়ে দিছে, এবং 5টাই হচ্ছে একই বৃত্তের মধ্যে, একই বাউন্ডারির মধ্যে, এই জন্য গর্ভাশয়ের দুই পাশে এরকম ব্র্যাকেট দিয়ে দিছে। এবং তোমরা জানো যে গর্ভাশয়টা সবসময় কোথায় থাকে? উপরে থাকে, এবং এর নিচ থেকে বিভিন্ন পর্ষণ, বৃত্তি, উপবৃত্তি, দলগুলো উৎপন্ন হয়। এই জন্য গর্ভাশয়ের নিচে দাগ, মানে বাকি সব পর্ষণ নিচে থাকবে। প্রিয় স্টুডেন্ট, এই ছবি আমরা আর্ট করব, এবং আমরা এই জিনিসটা এখন দেখব। তাহলে আমাদের এইটা পড়া শেষ হয়ে যাবে। দেখি পারো কিনা সবাই। আমি নিজে বৃত্ত আগে অঙ্কন করে নিই। এই কালার দেওয়া যাবে না, অন্য কালার দিতে হবে, এইটা দিতে হবে, যেটা দেখতে পাবো না তোমরা। তাহলে প্রথমে আমি একটা বৃত্ত অঙ্কন করে নিলাম, ঠিক আছে মুহিব? তারপর আমি আরেকটা কাজ করি। আর একটু বড় করা দরকার। কালারটা আমি এটাও চেঞ্জ করে দিলাম, যাতে তোমরা না দেখতে পারো।
আমি আরেকটা বৃত্ত অঙ্কন করছি। এটারও কালারটা আমি লুকাই দিলাম, এই যে একটা। ঠিক আছে, এখন আমার হাতে এখন দুইটা বৃত্ত অঙ্কন করতে হবে। এটা একটা কালার হচ্ছে এইটা, আর একটা বৃত্ত হচ্ছে এই যে এখানে। কয়টা বৃত্ত অঙ্কন করলাম আমি মুহিব? 5টা বৃত্ত অঙ্কন করলাম। তোমরা কি 5টা বৃত্ত অঙ্কন করতে পারছো সবাই? তোমরা কি বৃত্তগুলো দেখতে পাচ্ছ? ওদের কমেন্ট নাই কেন? নাবিল ভাই ওদিকে সলভ ক্লাস নিচ্ছে। মুহিব, এত ছবি আপলোড দাও কেন? তোমরা মুহিব ভাইয়ের মতো বিয়ে শাদী করবা, বিয়ে শাদী করে অনেক ছবি আপলোড দিবা ভবিষ্যৎ জীবনে। নো সার্কেল, সার্কেল তো তুমি দেখতে পাবা না, কিন্তু সার্কেল আমি দেখতে পাচ্ছি, তাই না মুহিব? তাহলে সবার আগে আমরা যেটা করব সেটা হলো আমরা এই জিনিসটা দেবো। হোয়াট ইজ দিস? মাতৃ অক্ষ, তাই না মুহিব? আমরা কাজ করি, আমরা এইদিকে একটু লিখি যে এই ফুলটা কেমন হবে। ফুলটা হবে বহু প্রতিসম, ফুলটা হবে পুরুষ এবং স্ত্রী একই রকমই থাকবে, দিস ইজ জবা। তারপর এপিক্যালিক্স, উপবৃতি 5টা থাকবে, আলাদা আলাদা থাকবে। দেন বৃতি 5টা থাকবে, একসাথে থাকবে। দেন দল 5টা থাকবে, টুইস্টেড থাকবে। তারপর হচ্ছে পুং স্তবক, পুং স্তবক থাকবে হচ্ছে অনেকগুলা এবং এরা যুক্ত থাকবে। তারপর স্ত্রী স্তবক, স্ত্রী পোর্শনটা উপরে থাকবে, নিচে থাকবে, 5 প্রকোষ্ঠ বিশিষ্ট, একটার মধ্যে তারা আবদ্ধ থাকবে। দল এবং পুং স্তবক পরস্পরের সাথে কানেক্টেড। এটা কি ঠিক আছে কিনা একটু আমি দেখে নিই। বহুপ্রতিসম সময় এইটা, উপবৃত্তি 5টা ওপেন থাকবে, বৃত্তি একসাথে যুক্ত থাকবে, দল ফাঁকা। ঠিক আছে, পুং স্তবক ইনফিনিটি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিছে, গর্ভাশয় 5টা একসাথে। ঠিক আছে, ওকে, ঠিক আছে না? ওকে, ভেরি গুড। তাহলে এখন আমরা এটা দেখে দেখে এখন আমরা প্রতীক অঙ্কন করব। তাহলে এইটার নাম কি? সংকেত না? রাসায়নিক সংকেত যেমন নাম্বার টাম্বার দিয়ে বোঝায়, এরকম প্রতীক হচ্ছে ওই জিনিসটা কিভাবে আমরা রিপ্রেজেন্ট করতে পারি, তার ছবি। তাহলে সবার আগে আমরা চলে আসি, সেটা হলো এইটার ক্ষেত্রে কিন্তু দুই একটা জিনিস বাদ দিতে হয়। যেমন বহু প্রতিসম কেমনে দেখাবো, দেখানোর তো উপায় নাই। পুরুষ এবং স্ত্রী কেমনে দেখাবো, এটা দেখানোর উপায় নাই, বাট পুরুষ পার্ট স্ত্রী পার্ট আলাদা করা যাবে। সো এই দুটো প্রথমে বাদ। আমরা শুরু করলাম উপবৃত্তি থেকে। ঠিক আছে, উপবৃত্তি 1টা 2টা 3টা 4টা অ্যান্ড দাঁড়া একটু বাড়াই দেই, ওদিকে একটু কমাই দেই। 5টা হয়েছে কি না? তাহলে আমরা বৃত্ত বৃত্ত অনুযায়ী প্রথমে বৃত্তটা অঙ্কন করলাম। এরপর আমরা প্রত্যেকটার পিঠে একটা করে আমরা দাগ দিই, প্রত্যেকটার পিঠে আমরা একটা করে দাগ দিই, মাঝখানের জাস্ট উপরে। পারবা তো নাকি? এটা তো পারবা নাকি? এখন যেটা করবা, এটার সাথে এটা অ্যাড করে দিলা, দেন এখানে ফিরে নিয়ে আসলো, অ্যাড করে দিলা, দেন এখানে ফিরে নিয়ে আসলো, অ্যাড করে দিলা, দেন এখানে ফিরে নিয়ে আসলো, অ্যাড করে দিলা, দেন ফিরে নিয়ে আসলো, অ্যাড অ্যান্ড দেন ফিরে নিয়ে আসলো। বলো তো আমরা বৃত্তিটা পেলাম কিনা? আমরা বৃত্তিটা পেলাম কিনা? পেয়েছি। এরপরে আমরা যেটা করবো, সবসময় কিন্তু তোমরা পেন্সিল ব্যবহার করবা। এবার আমরা
আবার হচ্ছে 5টা উপবৃত্তি পেয়েছি, এবার বৃত্তি অঙ্কন করব। দেখো বৃত্তিটা কিন্তু পরস্পর কানেক্টেড থাকে, বাট কানেকশন কিন্তু একটু ডিফারেন্টভাবে দিতে হয়। সমস্যা কি? আচ্ছা, এখন যেটা করব দেখো, এরপর একটা যখন অঙ্কন করব, আমরা কিন্তু এই জায়গায় দিব না, বুঝতে পারছো তোমরা? আমরা কিন্তু এখানে দিব না। আমরা যেটা করব, এই ফাঁকাটা যেখানে রাখবো তার এদিকে অর্ধেক দিব, এদিকে অর্ধেক দেব, দিলাম। তাহলে আমরা এক কাজ করি, এখানে আমরা দিলাম, তাহলে আমরা এখান থেকে শুরু করলাম, এখানে শেষ করলাম, এখান থেকে একটা দিলাম, এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, এখান থেকে দিলাম, এখানে শুরু করলাম, এখানে শেষ করলাম, এখান থেকে একটা দিলাম। দেখো এর পরেরগুলো কিন্তু এটা মিডলটা জাস্ট একটু ফাঁকা রাখবা, হ্যাঁ, কারণ ওই যে কানেকশনগুলো দিতে হবে। তাহলে অঙ্কন করো। দেখো স্পেসগুলো তুমি এই জায়গায় পাবা, এই জায়গায়। পাইছো কি না? তোমাদের মনে আছে না, প্রথমটা সাদা, তারপর একটা কি এরকম দাগ দাগ। লাইভে আছে মহিম? হইল না? এখন যে প্রবলেমটা সেটা হলো, দেখো আমরা কিন্তু বলছি বৃত্তি, এই যে ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট মানে কানেক্টেড। তাহলে এইভাবে কানেকশনটা আমরা দাগ দিয়ে না দিয়ে আমরা একটা কাজ করব, এরকম এখানে ইউ আকৃতির এরকম দিয়ে দেবো, মানে যেন বোঝা যায় যে এখানে এইরকম করে রাখছি, এই জন্যই যে এরা যে কানেক্টেড বোঝানোর জন্য, বুঝছো? সরাসরি দিলাম মিস হয়ে যাইতে পারতো, তাইলে আলাদা করে বোঝানোর জন্য এরকম করে দিতে হয়, একটু বাইরের দিকে ইউ আকৃতি করে দেবা, টিউমারের মতো। শেষ শেষ, তাই না মহিম? এবার চলে আসবো আমরা বৃত্তি শেষ, এবার আমরা দলে চলে আসবো। দল 5টা, এবং তোমরা জানো জবা ফুলের ক্ষেত্রে টুইস্টেড থাকে দলগুলা। তাহলে টুইস্টেডের ক্ষেত্রে যেটা করতে হবে আমাদের, সেটা হলো বাইরে থেকে ভেতরে। এখানে চলে আসি আমরা এরকম, এখান থেকে চলে আসি আমরা এখানে, এখানে চলে আসবো, এখানে আসবো, হ্যাঁ এই তো নাকি, এরকম নাকি? এবার হয়েছে কি না? আচ্ছা, সো এরকম অ্যান্ড এরকম। আমি এবারও কিন্তু দেখো মাঝখানটাতে যেন টাচ করে, এই জায়গায় আমি দেখাচ্ছি। তো আমরা এগুলো মার্ক করব, কারণ এটা এটা কিন্তু ডার্ক করে দিতে হবে। বলো তো টুইস্টেড হয়েছে কিনা? পাকায় ফেলছি, টুইস্টেড হয়ে গেছে, রাইট? এখন আমরা জানি দলগুলো গর্ভাশয়ের প্রাচীর থেকে আসে, তাহলে এবার আমরা গর্ভাশয়ের প্রাচীরটা দিয়ে দিব। তাই না মহিম? কি দেবো এবার আমরা? গর্ভাশয়ের প্রাচীরটা দিয়ে দেবো। তাহলে আমি এক কাজ করি, গর্ভাশয়ের প্রাচীর মিলে গেছে না মহিম? আর খাপে খাপে হয়ে গেছে। এটা হচ্ছে গর্ভাশয়ের প্রাচীর। দেখো গর্ভাশয় থেকেই এইটা আসে, এই জন্য কানেক্টেড করে দেব। ডান, 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 ডান। গর্ভাশয়ের সাথে কানেক্টেড থাকে, দল এবং পুংস্তবক পরে কানেক্টেড থাকবে, এটা গর্ভাশয়ের সাথে কানেক্টেড থাকে, ঠিক আছে? এখন যে জিনিসটা করতে হবে আমাদের, সেটা হলো পুংস্তবকগুলো ইয়েলো কালারের, হ্যাঁ আমি ইয়েলো কালার দিলাম। দেখো দিলা, দিলা,
এন দিলা, বাট নিচের দিকে আর এক সারি দিয়ে দেবা। ওকে, এক বড় তিন, তাহলে নিচের দিকে একটা সারি দিয়ে দেবো, তাহলে অনেক রাখতে পারবা। বড় বড় এন বড়, নিচের দিকে আরেক সারি, হয়েছে কি না? তাহলে এবার বলো তো, যে জায়গা থেকে দল আসছে সেই জায়গা থেকে কিন্তু পুংস্তবক আসছে। এই যে দেখো, দল যেখান থেকে আসছে পুংস্তবক ওখান থেকে আসছে, আমরা এই জন্য উপরে দিয়েছি। দল থাকে পাঁচটা, পরস্পরের সাথে কিন্তু যুক্ত নাই, এই জন্য পাঁচ আমরা দিয়েছি, পাঁচের দুই পাশে আমরা কোনো ব্র্যাকেট দেই নাই। পুংস্তবক যেহেতু অনেকগুলা অনেকগুলা অনেকগুলা, এই জন্য আমরা পুংস্তবকে এইরকম দিয়েছি, দেওয়ার পর আমরা এরকম করে দিয়েছি। রাইট? ঠিক না মুহিব? এখন শুধু বাকি রইল গর্ভাশয়। তুমি চাইলে গর্ভাশয় এখান থেকেও করতে পারো, বইয়ের ক্ষেত্রে যেটা করছে দেখো, গর্ভাশয়ের জন্য আলাদা আলাদা হচ্ছে বৃত্তের মধ্যে এটা দিয়েছে, আমরা এখান থেকে দিতেই পারি। পাঁচ প্রকোষ্ঠ করতে হবে আমাদের, বুঝছো মুহিব? প্রথমে আমরা অক্ষ দিলাম 1 2 3 4 5, তাই না মুহিব? এখন যেটা অক্ষ থেকে যেহেতু আসছে এইরকম এইরকম, তাহলে এই কালোগুলো কি অক্ষ থেকে আসছে না মুহিব? অক্ষ থেকে আসছে। কালোগুলো কি ডিম্বক, এই যে দেখো এই ডিম্বকটা অক্ষ থেকে বাইরে হয়েছে। তোমরা যারা ভালো ছবি অ্যাড করতে পারো তারা এখানে আগায় থাকবা, আমরা যারা ভালো ছবি অ্যাড করতে পারি না আমাদের কোনো প্রবলেম নাই, আমাদের চিন্তাও নাই। এটা প্রাচীরটা, গর্ভাশয়ের প্রাচীর। তোমরা এবার আমাকে বলো যে পুরো ব্যাপারটা তোমরা বুঝতে পারছো কি না। মনে রাখবা গর্ভাশয়ের প্রাচীর কিন্তু এই যে এইটা ডট ডটগুলা, গর্ভাশয়ের প্রাচীর থেকে দলও আসছে, গর্ভাশয়ের প্রাচীর থেকে এটাও আসছে। গর্ভাশয়ের ভেতরের দিকে প্রকোষ্ঠ, প্রকোষ্ঠের মধ্যে আমরা অক্ষ দিয়েছি, অক্ষ থেকে আমরা ডিম্বকগুলো বের করে দিয়েছি, কারণ আমরা জানি অক্ষ থেকে ডিম্বক তৈরির প্লাসেন্টা বের হয়। প্রিয় স্টুডেন্ট, তোমাদের কোনো ইস্যু আছে কি না? তোমরা একই সাথে এটাও দেখলা, একই সাথে এটাও দেখলা, পারবা কি না? গুড, ভেরি গুড। তাহলে পরীক্ষায় যদি এরকম আসে, বলো তো, পরীক্ষায় যদি এইভাবে প্রশ্ন আসে, মালভেসি গোত্রের পুষ্প প্রতীক অঙ্কন করো, তাহলে এটা অঙ্কন করবা। মালভেসি গোত্রের পুষ্প সংকেত যদি আসে তাহলে এইটা করবা। উদ্দীপক যদি দেয়, উদ্দীপকে আইদার এইটা দিবে, এইটা চাবে, নাহলে এইটা দিবে, ওইটা চাবে, ঠিক আছে? প্রতীক সংকেত এইভাবে আসতে পারে, বুঝছো? এটা হলো তোমার পরীক্ষার সাজেশন, আসবে এইখান থেকে। এখন যেটা বলতে পারে আরো এরকম যে বহু প্রতিসম, উভলিঙ্গ, গর্ভাশয় অক্ষীয়, গর্ভাশয় অক্ষীয় অমরা বিন্যাসযুক্ত, এটার কথা বলতেছে না? উভলিঙ্গিক, টুইস্টেড, টুইস্টেড হচ্ছে দল, এবং পুংকেশর বহু, গর্ভাশয় সংলগ্ন, এটাই বলছে না? আসতে পারে উভলিঙ্গ, বহু প্রতিসম, এরকম দুই একটা কথা বলার পর বলতে পারে পুংকেশর এবং দল গর্ভাশয় প্রাচীর থেকে উৎপন্ন হয় এমন একটি উদ্ভিদের পুষ্প সংকেত লিখো। পারবা কি না? পুষ্প প্রতীক লিখলে পারবা কি না? ইনশাল্লাহ পারবা, ইনশাল্লাহ পারবা। ওকে, ভেরি গুড। এবার আমরা চলে আসি হচ্ছে নেক্সট কোনো টপিক আছে। কয় মিনিট হয়েছে মুহিব ক্লাস? 1 ঘন্টা 24 মিনিট। আচ্ছা, আমরা পুরো ব্রেক নেই, কিন্তু গল্প করছি আর কি, কাজের কাজ
কিছুই করতে পারি না আমরা, তাই না? আচ্ছা, এই মাতৃ অক্ষ কি এটা তোমরা একটু পড়বা, হ্যাঁ? যে অক্ষ থেকে ফুল সৃষ্টি হয় দ্যাট ইজ কল মাতৃ অক্ষ। আমি এটা অনেক পড়াইছি তোমাদের, মাতৃ অক্ষ কি এটা পড়তে হবে, এবং মাতৃ অক্ষের কাজ কি এটা পড়তে হবে। তো এখান থেকে পাবা ফুল সৃষ্টি হয়। তোমরা আমাকে বলো তো, এটা যদি ফুল হয়, এটা তো মাতৃ অক্ষ হয়। মাতৃ অক্ষ কি ফুলকে পুষ্টি দেয়, ফুলকে ধারণ করে, ফুলকে তৈরি করে, পানি দেয়, ফুড দেয়, তাই না? তাহলে মাতৃ অক্ষের কাজ হিসাবে এই জিনিসগুলো বলতে হবে। তো এটা পড়বা ফর দ্য সিকিউ। এটা কিন্তু অতসী পুষ্পের মাতৃ অক্ষ এখানে দেখিয়েছে, বুঝছো? অতসী। একবীজপত্রী উদ্ভিদের, আচ্ছা, গোত্র পরিচিতি, এই পরিচিতিটা আমি নেক্সট ক্লাসে দেখাবো। কাল নেক্সট ক্লাসে ইনশাল্লাহ ক্লাস শেষ হয়ে যাবে। তোমরা ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সাথে আবার দেখা হবে। মাইক্রোফোনটা ওপেন করবো। মাইক্রোফোনটা ওপেন করা হচ্ছে। যাদের প্রশ্ন করার ব্যাপার আছে তারা ওয়েব অ্যাপে চলে আসো। ইয়েস প্লিজ, মাইক্রোফোন অন আছে, কথা বলো। আসসালামু আলাইকুম ভাইয়া। রাশেদুল বলো। ভাইয়া ভালো আছেন? ইয়েস, ভালো আছি। হোয়াট ইজ ইয়ার কোশ্চেন? ভাইয়া ধন্যবাদ জানাচ্ছি প্রথমে আপনাকে, কারণ স্যার আপনার জন্যই মনে করেন কলেজে আমাকে সবাই অন্যরকম সম্মান করে, বিশেষ করে বায়োলজি স্যার। তো স্যার মনে করে যে স্যারের চেয়ে আমি ভালো জানি। তো স্যার এটা আপনার জন্যই হয়েছে স্যার। স্যার অনেক আদর করে স্যার আমার কলেজের স্যার আমাকে, যে মনে করে এই ছেলেটা অনেক ভালো জানে। স্যার এটা আপনার জন্য একমাত্র হয়েছে স্যার। ধন্যবাদ স্যার, থ্যাংক ইউ সো মাচ। ঠিকঠাক টাইমে ঠিক জনের সাথে দেখা হওয়া এবং লাগাতার পরিশ্রম করলে এটা হয়। আমার অনেক স্টুডেন্ট আছে যারা টিচারের প্রিয়, অনেক স্টুডেন্ট আছে, এবং আমাকে অনেক টিচারও খুব পছন্দ করে, এবং কিছু টিচার আমার পছন্দ করে না। বাট আমি খুব খুশি হয়েছি যে তোমার মতো কিন্তু আর অনেকেই আছে যারা কলেজে খুব ভালো করছে, ব্যাচমেটদের কাছে, টিচারের কাছে আলাদাভাবে দেখে। আবার আমার এক স্টুডেন্ট ছিল এরকম, ওর কাজই হচ্ছে সে ক্লাসে যাইতো না, বায়োলজি ক্লাসে। যেদিন যাইতো সেদিন এমন করে প্রিপারেশন নিয়ে গিয়ে টিচারকে, এই যে উদ্ভট উদ্ভট কিছু কোশ্চেন আছে না যেগুলো আমি তোমাদের পড়াই, যেমন বললাম স্যার এটা কেন কালো করে রাখছে দলটা, তো আমি বললাম কালারফুল এই জন্য, রঙিন এই জন্য এটা কালারফুল করা লাগছে, কালো করা লাগছে। তো টিচারকে আটকে দিয়ে টিচারকে শিখিয়ে এইরকম কিছু, মানে কিছু আছে কিছু আর কি, একটু কি আজব কিসিমের কিছু স্টুডেন্ট আছে। তো এই কাজটা করা যাবে না। তোমার জ্ঞান কখনো তোমার হচ্ছে অহংকারের কারণ যেন না হয়। কারণ যত জ্ঞান শিখবা তত তো বুঝতে পারবা যে আমি কত কম জানি, তাই না? তো খুব ভালো, আমি খুশি হয়েছি। এই তো, বাকিরাও সেম কাজ করবা, যেন তোমাকে আলাদা করে চেনে সবাই। এটা ভালো জিনিস, কারণ পড়ালেখা একবার যদি মোটিভেশন পাওয়া যায়, টিচার পছন্দ করছে, ফ্রেন্ডরা আলাদাভাবে দেখছে, যে কোনো কিছু করা সম্ভব তোমার পক্ষে। প্লিজ, কোনো কোশ্চেন? কেউ কোনো প্রশ্ন করতে চাও কিনা? ইয়েস, মারুফ হাত তুলছো, বলো। আসসালামু আলাইকুম নিরালা প্রিন্স বলো। ভাইয়া। তালাশি আপনি কোনো কিছু যদি সার্চ করি, সেক্ষেত্রে ওই ওয়ার্ডটা বইয়ে মানে মার্ক করা যেত না ভাইয়া? ওই ওয়ার্ডটা কোথায় আছে, বইয়ের পেজটা শুধু ছবিটা আসে, কিন্তু ওই ওয়ার্ডটা মার্ক করা যেত না ভাইয়া? আচ্ছা, তুমি বলতে চাচ্ছ যে তালাশে যদি আমরা সার্চ করি, যে পেজগুলো দেখাবে, পেজের যেখানে যেখানে লেখা থাকবে ওগুলো হচ্ছে হাইলাইটার করা থাকবে, তাই তো? এটা ইয়েলো কালার, যেভাবে আমরা বই দেখাই এরকম, তাই তো? ইয়েস ভাইয়া। হ্যাঁ হ্যাঁ, আমরা এটা ডেভেলপ করছি, আমরা এটা ইমপ্লিমেন্টও করছি। করার পর এটাতে আমরা একুরেসিতে কাজ করতেছি। কারণ বইয়ের যে ছবিতে ছোট ছোট করে লেখা থাকে, কোনো সমস্যা নাই, 95% একুরেসি আমরা পাইছি। তো 5% যে ল্যাগটা আছে এইটা আমরা কাভার করছি। সো কিছু হেভি হেভি প্রোগ্রামিং করতে হচ্ছে, মানে বিশাল টিম নিয়ে কাজ করতে হচ্ছে। সো আশা করছি তারা এটা খুবই দ্রুত দিবে, মানে এটা এই সপ্তাহের মধ্যে আমরা ইমপ্লিমেন্ট করে দেবো ইনশাল্লাহ, এবং ক্যাটাগরি অ্যাড করে দেবো। কারণ কোনো প্রশ্নের উত্তর আমি যখন চাই, ওটা হচ্ছে হাজারি স্যারের বইতেও আছে শব্দ দেওয়ার পর। তো আমাদের যেন শুধু বায়োলজি থেকে আসে, আবার বায়োলজিতে গিয়ে যদি আমরা বুঝি যে এটা অমুক চ্যাপ্টারের প্রশ্ন, ওই চ্যাপ্টারটাও শুধু সিলেক্ট করা যাবে,
তখন বাকি সবগুলো এলিমিনেট হয়ে যাবে। এবং যদি আমরা চাই যে আজমল স্যারের বইয়ে আছে কিনা বা হচ্ছে লেকচারে আছে কিনা কিংবা আজিবুর স্যারের আছে কিনা, তুমি ওইটাও ধীরে ধীরে ছোট করে নিয়ে আসতে পারবা। তো এটা করা যাবে, এগুলো আমরা অলরেডি করে ফেলছি। তো আমরা স্টেপ বাই স্টেপ করবো যেন স্টুডেন্ট ধীরে ধীরে বোঝে যে সময়ের সাথে সাথে সার্চ ইঞ্জিনটা আরও ডেভেলপ করতেছে, তখন ফিল করবে। নইলে একবারে যদি আমরা সব ফিচার দিতাম না, ওরা ফিলই করতো না যে আমরা কিসের ভেতর দিয়ে গেছি। ওরা একটু ফিল করুক। আর এই যেভাবে পরিস্থিতি বাড়তেছে, তোমরা একটু আমাকে জানাও তো যে তোমাদের আশেপাশে যারা আছে তারা কি জানতেছে কিনা এই বিষয়টা নিয়ে। নিরালা প্রিন্স ও মাইক্রোফোন অফ করছে। ইয়েস, মারুফ প্রশ্ন করবা, বিজয় হ্যাঁ জানে তোমার আশেপাশের লোকজন? হ্যাঁ ভাই, আশেপাশে সব আমার কলেজের ইনফ্যাক্ট সব মানে প্রায় জানে, তোমার ক্লাসও করে এখানে। কোন কলেজ তোমার? মানে রাজশাহী কলেজে। ও আচ্ছা, রাজশাহীর মানুষ, রয়্যাল মানুষ। ওকে, ঠিক আছে, নেক্সট কোশ্চেন প্লিজ। আসসালামু আলাইকুম ভাইয়া। ইয়েস প্লিজ বলো। বটানি কি মেগা এক্সামে 4টা অধ্যায়ের উপর হবে? আমরা এতদিন পর্যন্ত যা পড়িয়েছি, ফার্স্ট সাইকেল এবং সেকেন্ড সাইকেল, মেগা এক্সামে আমরা সবগুলো দিয়ে দিব। বাট মেগা এক্সামের আগে এখন আমরা সময় দিব তোমাদের যে এই দিনের মধ্যে পড়বা। ওকে, আচ্ছা, সাব্বির বলো। স্যার, ইনভোক এক্সাইন এবং ইনভোক ইনটাইম বুঝতেছি না। বুঝি না, আরেকবার বলো তো। ইনভোক এনটাইম এবং এক্সাইন। ও, ইনটাইন এবং এক্সাইন বুঝতেছো না? ইনটাইন এক্সাইন কিন্তু এটা হচ্ছে উদ্ভিদ প্রজননের পড়া। আমি তোমাকে দেখাচ্ছি। ইনটাইন হচ্ছে ভেতরের আবরণটা আর এক্সাইন হলো বাইরের আবরণটা, পরাগরেণু যেটা আছে সেইটার। তবু আমি একটু দেখাই তোমাকে এখানে। ইনটাইন, এই যে দেখো চলে আসছে, সব জায়গায় চলে আসছে। আমি এখান থেকে দেখাই, হাসান স্যারের বই, বুঝতে পারবা। পরাগরেণুতে কিন্তু 2টা লেয়ার থাকে। হ্যাঁ, ইটস এ পরাগরেণু। বাম সাইড থেকে দেখো, এটা একটা পরাগরেণু। পরাগরেণুটা যখন গর্ভমুণ্ডে কোথাও যায়, এই কোনো একটা উদ্ভিদের যখন গর্ভমুণ্ডে যায়, তো এই মাইক্রোফোন অফ করো, কাদের শব্দ হচ্ছে। গর্ভমুণ্ডে যখন যায় তখন দেখো বাইরের এই লেয়ারটা ভেদ করে ভেতরের যে মেমব্রেনটা ওটা গলে গলে নিচে নামা শুরু করে। তো ভেতরে যেটা আছে এটার নাম হলো ইনটাইন, বুঝছো? আর বাইরের যে আবরণটা আছে দিস ইজ কল এক্সাইন। এক্সাইনটা খুবই শক্ত, পানি বিদ্বেষী এবং ইউভি রে প্রোটেক্টিভ। মানে সূর্যের আলো যদি এখানে পড়ে, পরাগরেণুটা যেন নষ্ট না হয়ে যায়। তারপর হচ্ছে কোনো কিছু যেন আঘাত না করে, কোনো কেমিক্যাল দিয়ে যেন পরাগরেণুটা নষ্ট না করে। এই পরাগরেণুটা যদি কোথাও গিয়ে উড়ে গিয়ে পড়ে, তাহলে দীর্ঘদিন যেন ওটা ঠিকঠাক থাকে। এই জন্য বাইরের এক্সাইনটা বেশ শক্ত, আর ভেতরটা আছে ইনটাইন। আর ইনটাইনটা গলে গলে যে ধীরে ধীরে নামে। দেখো এরা কিন্তু, এর সামনে যেটা আছে এটা কিন্তু নালিকা নিউক্লিয়াস, আমি কিন্তু তোমাদের পড়াইছি। পেছনে যেটা আসতেছে এটা জনন নিউক্লিয়াস, এটা শুক্রাণুতে পরিণত হয়। এইটা গিয়ে ধীরে ধীরে অ্যাকচুয়ালি ডিম্বাণুর সাথে মিলিত হয়। আশা করছি ইনটাইন বুঝছো, ভেতরের লেয়ারটা, আর এক্সাইন হচ্ছে বাইরের এই লেয়ারটা। ওকে, নেক্সট কোশ্চেন প্লিজ। বলো। ভাইয়া, ইয়েস। মেডিকেল স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট এবং ভাইয়া বোর্ড স্ট্যান্ডার্ড প্র্যাকটিস শিট, এমসিকিউ প্র্যাকটিস শিট এগুলো কি দেওয়া যেত না ভাইয়া? আচ্ছা, আমি একটু তোমাকে দেখাই। আমার তো ইনবক্স দেখানো ঠিক হবে না, তারপর আমি একটু দেখাই আমরা কি করলাম কিছুক্ষণ আগে। একটু লাইনে থাকো, আমি দেখাচ্ছি। আইপ্যাডটা কি এখানে আছে? তোমরা কি দেখতে পাচ্ছ? এটা মনে হয় দেখা যাচ্ছে না।
এই যে দেখো স্ক্রিনের মধ্যে এখানে একটা প্রশ্ন আছে, এটা ম্যাথের কোশ্চেন। এটা আমরা নিজেরা টাইপ করছি, টাইপ করার পরে সলভ সহ আমরা রেডি করছি। আমরা একটা ওয়েবসাইট হ্যালো ইডিয়টস বলে একটা ওয়েবসাইট লঞ্চ করবো কয়েকদিনের মধ্যে। তোমার কলেজ থেকে শুরু করে বাংলাদেশের সব কলেজের কোশ্চেন, বোর্ডের কোশ্চেনগুলো সলভ করা অবস্থায় ওখানে থাকবে। তুমি ওখানে এক্সাম দিবা, তুমি ওখানে প্র্যাকটিস করবা। তো কাগজে কলমে দেওয়া, পিডিএফে দেওয়া, ইটস নট ফিজিবল। এটা আমরা দিনের পর দিন দিচ্ছি, লাখ লাখ কোশ্চেন আমরা নষ্ট করে ফেলছি। এই কোশ্চেনগুলো একটাও আর আমাদের হাতে নাই, কোথায় আছে উই ডোন্ট নো, আমরা জানি না। তাহলে হ্যালো ইডিয়টসের এই যে সার্ভিসটা দিয়ে আমরা আমাদের স্টুডেন্টকে একটা প্র্যাকটিসের আন্ডারে নিয়ে আসবো। এবং এই এক্সামের মধ্যে আমরা 2টা গেম ক্রিয়েট করছি, গেমিফাই করছি এক্সামগুলো, যেখানে তুমি আরেকজনের সাথে চ্যালেঞ্জ দিয়ে ডুয়াল লড়তে পারবা, কিংবা তুমি নিজে এখানে ওয়ান শট রিভিশন দিতে পারবা। মানে সারা বাংলাদেশের, ধরা যাক উদ্ভিদ প্রজনন এই চ্যাপ্টার বা নগ্নবীজি উদ্ভিদের যে প্রশ্নগুলো আছে, সারা বাংলাদেশের টিচাররা কতগুলো প্রশ্ন করছে, বোর্ডে কতগুলো প্রশ্ন আসছে, সবগুলো তুমি পাবা, তুমি একটার পর একটা সলভ করতে পারবা। তাহলে তোমাকে আর কখনো কিন্তু কোশ্চেন নিয়ে কোথাও যাইতে হবে না। তো আমরা এটা ক্রিয়েট করতেছি, এটা কয়েকদিনের মধ্যেই তোমরা পাবা। 8 তারিখের দিকে আমরা এগুলো রিলিজ দেওয়া শুরু করব, বাট অ্যাপটা আসতে 15-20 দিন কিংবা 1 মাসের মতো লাগতে পারে। তো তখন তোমাদের মনে হবে তোমরা পারফেক্ট কিছু পাইছো। সো এইটা আমার ছিল ফার্স্ট প্রজেক্ট যেটা আমরা লঞ্চ করছি, তালাশ। কাজ তো চলছে, এই টিম কাজ করছে। সেকেন্ড প্রজেক্ট যেটা আসতেছে, ডেফিনেটলি সেটা তোমাদের প্র্যাকটিসের জন্য হ্যালো ইডিয়টস হবে, যেখানে তুমি এগুলো সব পাবা। আমি কি তোমাকে বোঝাইতে পারছি? মানে কোশ্চেন দিয়ে সয়লাভ হয়ে যাবা, যে কোশ্চেনগুলো বোর্ডে আসছিল। আর তোমরা সবাই জানো বোর্ডে যে কোশ্চেনগুলো আসে আলটিমেটলি কোনো না কোনো কলেজের টিচাররা এটা ক্রিয়েট করে, রাইট? তাহলে বাংলাদেশের সব কলেজের কোশ্চেন এবং সলভ যদি আমরা রেডি করতে পারি, তাহলে তুমি কি পাবা? তুমি পাবা হচ্ছে যে এর বাইরে তো কোনো কোশ্চেন বোর্ডে আসবে না, ওই টিচাররাই তো এই প্রশ্নগুলো করতেছে, এগুলোই তো আবার বোর্ডে আসতেছে। তাহলে একটা কোশ্চেনও তোমরা অতিরিক্ত পাইলা না, একটা কোশ্চেনও তোমরা কম পাইলা না, এবং তোমরা বাংলাদেশের সবচেয়ে বড় কোশ্চেন ব্যাংকের মধ্যে থাকবা। তোমাদের আর কোনো এমসিকিউ এর জন্য, বিশেষ করে এমসিকিউ এর জন্য তোমাদের কখনো টেস্ট পেপার কিনতে হবে না। নেক্সট টাইম আমরা সিকিউ এর উপরেও কাজ শুরু করে দিয়েছি। সো আশা করছি তোমাদের যে হ্যাঁ তোমাদের কলেজে যে কোশ্চেনগুলো হবে, সামনে যে পরীক্ষাগুলো হবে, সাথে সাথে আমাদের দিয়ে দিবা, আমরা দ্রুত ওগুলো সলভ করে ওই অ্যাপের মধ্যে রেডি করবো, তোমরা এসে আবার ওখানে এক্সাম দিতে পারবা। প্রাইমারিলি ফ্রি থাকবে, পরবর্তীতে আমরা দেখবো যে কী করা যায়, বাট আমার স্টুডেন্টের জন্য সবসময় ফ্রি, ইউ নো দ্যাট। কোশ্চেনের আনসার পেয়েছো? জি ভাইয়া। ওকে, ঠিক আছে। ভাইয়া ওকে, নেক্সট টাইমে তোমরা যখন ইউনিভার্সিটি, মেডিকেল বা ইঞ্জিনিয়ারিংয়ে যাবা, তখন তোমরা আমাদের সাথে এইসব প্রজেক্টে এক এক করে জয়েন করবা। মানে প্রাইমারিলি যদি তোমরা কোনো কাজ করতে চাও, ভালো করে পড়াশোনা করো। ওকে, নেক্সট কোশ্চেন। আর কেউ কোশ্চেন করবা? আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম সালাম, বলো। ভাইয়া আমাদের বার্ষিক পরীক্ষায় কতগুলো আছে যে সেগুলো তো মানে কি এখানে লাইভ ক্লাস নিয়ে হয়তো শেষ হবে না বার্ষিক পরীক্ষার আগে আগে, যদি আমাদের আর্কাইভগুলো দিয়ে দিতেন সাইকেল অন্যগুলো লঞ্চ করে। তোমাদের বার্ষিক পরীক্ষা কবে? বার্ষিক পরীক্ষা এই সামনের 25 তারিখ থেকে শুরু হবে। বার্ষিক পরীক্ষা বলতে ফার্স্ট ইয়ার ফাইনাল, তাই তো নাকি? হ্যাঁ, ফার্স্ট ইয়ার ফাইনাল। তো ফার্স্ট ইয়ার ফাইনালে তো মোটামুটি অনেকগুলো চ্যাপ্টার হয়ে গেছে, কি বাকি আছে? ওখানে ভাইয়া টিস্যু তন্ত্র আছে, তারপর চলন দিছে জিওলজি থেকে, ওই দুইটা চ্যাপ্টার শুধু করা নাই যাচ্ছে। এই দুইটাই বাকি আছে, তাই তো? হ্যাঁ, সমস্যা নাই, আমরা তো এরপরে চ্যাপ্টার হিসেবে টিস্যুই আসতেছে আমাদের হাতে, চলন এবং অঙ্গ চালনা। তো আমি আর্কাইভ দিব, না হলে আমি গ্রিন রুমে তোমাদের অ্যাক্সেস দিয়ে দেবো। গ্রিন রুমে ক্লাস করে আচ্ছা। মেডিকেলে ফার্স্ট সেকেন্ড হয়ে গেছে, সো তোমাদের দিয়ে দেবো, চিন্তা করো না। হ্যাঁ, দিয়ে দেবো শিগগির। তোমরা সৌরভ ভাইকে শুধু মেনশন করো, ভাইয়া গ্রিন রুম দিতে চাইছিল, দিচ্ছেন না কেন, তাহলে সৌরভ ভাই তোমাদের দিয়ে দেবে। আর কোনো? আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। আর কোশ্চেন নাই। থ্যাংক ইউ সবাইকে। আমরা আবার কথা বলবো নেক্সট ক্লাসে ইনশাল্লাহ। আল্লাহ হাফিজ, বাই।